চল ভাই। ওকে, ফার্স্ট অফ অল যারা রেজিস্ট্রেশন করছো আমাদের এই প্রোগ্রামে তাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো তোমাদের ফয়সাল স্যার যে কথা বলছিলেন, এটা এই প্ল্যাটফর্ম বা এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে কিছু এফিশিয়েন্ট রিসার্চার তৈরি করা। এখন আমাদের দেশে বিশেষ করে করোনার সময় অনেকগুলা অনলাইন বেসড প্রোগ্রাম বলো বা সেমিনার সিম্পোজিয়াম চলছে এখনো। তো সেই প্রোগ্রামগুলোর মূল যে টার্গেট সেটা অনেকটা ডিসক্রিট, কিন্তু আমাদের এটা একটু ব্যতিক্রম এবং আমরা চাচ্ছি সিস্টেম ওয়াইজ যাতে তোমাদেরকে ডেভেলপ করা যায়, এবং বিশেষ করে আন্ডারগ্রেড স্টুডেন্ট হচ্ছে আমাদের টার্গেট। কারণ আমাদের এই প্রোগ্রামের দুইটা গোল, একটা হচ্ছে তোমাদেরকে পাবলিশ করার মতো বা রিসার্চ করার মতো ক্যাপেবল করে তোলা, আরেকটা হচ্ছে যদি তোমাদের মধ্য থেকে কিছু ভালো রিসার্চার ডেভেলপ হয় তাদেরকে আমি এখানে মাস্টার্সের জন্য রিক্রুট করা। এই দুইটা মূলত টার্গেট আমাদের। কারণ আমাদের এখানে বাংলাদেশ থেকে বিশেষ করে আমার কাছে অনেকে লিখে সিভি পাঠায় এই বিভিন্ন পিএইচডি বা মাস্টার্সের জন্য, কিন্তু তাদের সিভি যদি আমি চাইনিজদের সাথে কম্পেয়ার করি, এটা এখানে বিশেষ করে আমাদের যে স্কুল আছে সেখানে সাবমিট করার মতো না। তো মূলত সেইখান থেকে আমি এই প্ল্যানটা করি, যদি তোমাদেরকে সিস্টেম ওয়াইজ ডেভেলপ করা যায় এবং তোমাদের যদি রিসার্চার হবে বা রিসার্চ করবে বাইরে এসে, তো সেক্ষেত্রে তোমাদেরকে এটা অনেকটা হেল্প করবে। বিশেষ করে যদি মাস্টার্স কমপ্লিট করো বাইরে তোমরা পিএইচডির জন্য। আমি যেহেতু এখানে চায়নাতে আছি, আমাদের একটা ট্রেডিশন হচ্ছে চাইনিজদেরকে বা চাইনাকে আমরা ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। তো সুতরাং স্বাভাবিক কারণে অনেক ভালো স্টুডেন্টের টার্গেট চাইনা থাকে না। তো সে কারণে আমিও চাই তোমরা যদি ভালো রিসার্চার হও, তোমরা ভালো একটা জায়গায় রিচ করো, কিন্তু সেখানে পৌঁছতে গেলে তোমাদের যে ইনিশিয়াল অ্যাচিভমেন্টটা দরকার সেটা অনেক সময় বাংলাদেশ থেকে, অনেক সময় না এটা বলা যায় বাংলাদেশ থেকে আসলে পসিবল না। যদিও এখন এই ধরনের কিছু প্রোগ্রামের মাধ্যমে কিছু এক্সপেরিয়েন্সড পার্সোনেল তৈরি হবে, কিন্তু তারপরও তোমাদের রিসার্চ করার জন্য, বিশেষ করে যদি তোমরা পিএইচডি তে ভালো কোনো ইউনিভার্সিটি ইউরোপ আমেরিকা বা কানাডার কোনো ইউনিভার্সিটিতে যদি তোমরা অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড, রিসার্চ ব্যাকগ্রাউন্ড যদি থাকে, আর ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে তোমাদের যদি ওই রিলেটেড কোনো পাবলিকেশন থাকে, সেটা তোমাদেরকে গ্রেটলি হেল্প করবে ওই পিএইচডি প্রোগ্রামের জন্য। তো সুতরাং তোমরা যদি আন্ডারগ্রেড থেকেই রিসার্চ সম্পর্কে জানো, রিসার্চ নিয়ে কাজ করো এবং নিজেদেরকে ডেভেলপ করো, এবং তোমাদের যদি প্ল্যান থাকে, ফিউচার প্ল্যান থাকে যে তোমরা বাইরে যাবে বা রিসার্চ করবে, রিসার্চার হবে, তাইলে আমার মনে হয় আন্ডারগ্রেড থেকেই তোমরা যে অ্যাচিভমেন্টটা করবে সেটা যদি মাস্টার্স লেভেলে এখানে এসে, আমি যদিও সবাইকে এফোর্ড করতে পারবো না, হয়তো ম্যাক্সিমাম 2জন বা 3জন প্রতি বছর, বা ডিপেন্ড করে স্কুলের ডিসিশনের উপরে। তো সেক্ষেত্রে তোমাদেরকে এই ইন্টারমিডিয়েট রিসার্চ প্রোগ্রামটা বা মাস্টার্সটা দেশের বাইরে এটা অনেক অনেক ভাবে হেল্প করবে। তো এই দুইটা গোলকে আমরা ইমপ্লিমেন্ট করব ধীরে ধীরে। এবং তোমরা যেহেতু আন্ডারগ্রেড, আমি জানি না ফার্স্ট ইয়ার থেকে হয়তো ফোর্থ ইয়ার মাস্টার্সের কেউ আছে কিনা আমি জানি না, ধরে নিচ্ছি সবাই আন্ডারগ্রেডের। তো তোমাদেরকে, যেহেতু তোমরা এখনো আন্ডারগ্রেডে আসো, তোমাদের রিসার্চ লেভেলটা অলমোস্ট জিরো বলা যায়। হয়তো কেউ এখানে কেউ আসো হয়তো যারা অলরেডি পেপার পড়া বা লেখা এক্সপিরিয়েন্স আছে। বিশেষ করে আমি রুবেলকে দেখতে পাচ্ছি, সরি, তার হয়তো এক্সপিরিয়েন্স আছে, কিন্তু বাকিদেরকে আমি ধরে নিচ্ছি তোমাদের এক্সপিরিয়েন্স লেভেল জিরো। তো এই জিরো এক্সপিরিয়েন্স লেভেল থেকে আমরা কিভাবে ইমপ্রুভ করব, একটা সিস্টেম ওয়াইজ প্রোগ্রাম শুরু করব। তো সেটা করার আগে তোমাদেরকে ডিসাইড করতে হবে যে তোমরা এটা কন্টিনিউ করবা। হ্যাঁ, এখানে কয়েকটা ফ্যাক্টর তোমাদেরকে কনসিডার করতে হবে। যেমন তোমরা এখন আন্ডার গ্রেডে আসো, তোমাদেরকে পাশ করে হয়তো কোনো রেসপন্সিবিলিটি নিতে হবে। সেই ক্ষেত্রে তোমরা সেটা মেনটেন করে হায়ার স্টাডির জন্য নিজেকে কতটুকু প্রিপেয়ার করতে পারবা,
বা কতটা স্কোপ পাবা, এই জিনিসগুলো তোমাদেরকে কনসিডার করে একটা ডিসিশন নিতে হবে। হ্যাঁ, যত প্রতিকূলতায় আসুক আমি হায়ার স্টাডির জন্য নিজেকে প্রিপেয়ার করব, এই ডিটারমিনেশনটা তোমাদের দরকার, তোমাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করব। কারণ এখানে তোমাদেরকে যখন আমরা সিস্টেম ওয়াইজ ডেভেলপ করব, এই সিস্টেম ওয়াইজ ডেভেলপমেন্টের সময় তোমাদেরকে বেশ কিছু ব্যাপারে, রিসার্চের ব্যাপারে তোমাদেরকে ট্রেন্ড আপ করা হবে, যাতে তোমরা পড়তে পারো। পড়তে পারা মিনস রিসার্চ আর্টিকেল কিভাবে পড়তে হবে, সেখান থেকে কিভাবে ইনফরমেশন গুলা গেইন করতে হবে, এই ধরনের অনেকগুলা কোর্স থাকবে। এবং তোমরা এট দ্য সেম টাইম তোমরা পেপার লিখতে, বিশেষ করে এখন যেহেতু রিসার্চ পসিবল না, যদি সম্ভব হয় ফিউচারে ইন বাংলাদেশ বা তোমাদের ডিপার্টমেন্টে, তাহলে সেটা তো তোমরা করবা। কিন্তু যেহেতু এই মুহূর্তে সবার জন্য রিসার্চ পসিবল না, তো তোমরা হয়তো কোনো একটা রিভিউ পেপার লিখলে বা লিখবা, তো এইভাবে তোমাদের একটা অ্যাচিভমেন্ট হবে। কিন্তু তোমাদের ফাইনাল টার্গেট যদি বাইরে আসা না হয়, তাহলে আমার মনে হয় না এটা খুব একটা হেল্প করতে পারবে। ইউনিভার্সিটি থেকে যখন স্টুডেন্ট বের হয়, তাদের দুইটা টার্গেট থাকে। একটা হচ্ছে কেউ হায়ার স্টাডির জন্য প্রস্তুতি নিয়ে, আবার কেউ নিজেকে সেটেল করে নেয়। বাংলাদেশেও বেশ বেশ কিছু অপরচুনিটি এখন আছে। বিশেষ করে অনেকের টার্গেট থাকে বিসিএস দেয়া, তারপরে কিছু ইন্ডাস্ট্রিয়াল জব করা। এগুলো আসলে ফ্যামিলির রেসপন্সিবিলিটি বা কিছু ফ্যাক্টর থেকে অনেক সময় আসে। কেউ কেউ অনেক ভালো এক্সপিরিয়েন্স থাকার পরও স্যাক্রিফাইস করতে হয়। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এই বিষয়গুলো কনসিডার করে তোমরা একটা ফাইনাল ডিসিশন নিবে, কিভাবে তোমরা এই হায়ার স্টাডির জন্য নিজেদেরকে তৈরি করবে। আর এই প্রোগ্রামের শেষে হয়তো আমরা তোমাদের কাছ থেকে এই বিষয়ে একটা স্টেটমেন্ট বা সংক্ষিপ্ত একটা আকারে কিছু হয়তো এক্সপেক্ট করব, বা তোমাদেরকে বলবো যে তোমরা লিখো এটা, এবং সেটার বেসিসে তোমাদেরকে আমরা সিলেক্ট করে সেই অনুযায়ী আস্তে আস্তে আগাবো। আর যদি তোমাদের মধ্যে অলরেডি তোমরা ডিসাইডেড হয়ে থাকো, আমি জানি না, তোমরা গুগল ফর্ম ফিল আপ করছো সম্ভবত ফয়সাল স্যারের, তো তোমরা যদি মোটামুটি অলরেডি ডিসাইডেড হয়ে থাকো যে তোমরা হ্যাঁ কন্টিনিউ করবা, হায়ার স্টাডির জন্য নিজেদেরকে তৈরি করবা, তাহলে তো ভালো। আর আমাদের কোনো এক্সট্রা স্টেপ নিতে হলো না। তো যখন তোমরা কনফার্ম করবা যে হ্যাঁ আমরা হায়ার স্টাডির জন্য নিজেদেরকে তৈরি করব, তখন আমরা প্রথমেই তোমাদেরকে হয়তো দুই একটা কোর্স অথবা ওয়ার্কশপ, যেটাকে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স বলে, যেমন একটা পেপার তোমাদেরকে আমি শেয়ার করলাম বা ফয়সাল স্যার শেয়ার করলেন। তো সেই পেপারের কতগুলা পার্ট থাকে। যেমন ফার্স্ট পার্টটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এখন আমি যদি অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে বলি, তোমরা যেহেতু এখনো জিরো লেভেলে আসো, তো সুতরাং এই অ্যাবস্ট্রাক্ট পড়ে কি কি শিখবে, অথবা কিভাবে একটা পেপার সম্পর্কে আইডিয়া পাবে অ্যাবস্ট্রাক্ট পড়ে, অথবা অ্যাবস্ট্রাক্টে তুমি যদি নিজে লিখতে যাও তাহলে কয়টা পার্ট এই অ্যাবস্ট্রাক্টে থাকবে। তো এই জিনিসগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে ট্রেন্ড আপ করা হবে। এবং তোমাদের কাছ থেকেও এট দ্য সেম টাইম, ধরো আমি একটা পেপার দিলাম, তোমরা নিজেরা একই পেপারের আবার নতুন করে একটা অ্যাবস্ট্রাক্ট রেডি করলা, তাহলে কি হলো, একই সময়ে তোমরা কিভাবে ইনফরমেশন গেদার করতে হয় বা কালেক্ট করতে হয় অথবা জানতে হয় সেটা শিখলে, প্লাস এট দ্য সেম টাইম তোমরা কিভাবে লিখতে হয় সেই জিনিসগুলোও শিখলে। যখন তোমাদেরকে হয়তো যদি তোমরা ডেডিকেটেড থাকো, তাহলে এই প্রোগ্রামগুলো বা এই প্রসেসটা শেষ হতে অত বেশি সময় নেবে না। তোমরা যখন মোটামুটি একটা পেপার সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে বা লিখার মতো ক্যাপাবিলিটি গেইন করবে, যেমন এখানে আসো অনেকে, কয়েকজন আসো, তো হয়তো তোমরা জানো কিভাবে পেপার ইমপ্লিমেন্ট করতে পারবে। আমরা হয়তো সেক্ষেত্রে তোমাদেরকে টপিক সিলেক্ট করে দেব, ইভেন কন্টেন্ট যেটা শুধু স্টাডি করে, যেটা তোমরা অলরেডি গেইন করছো সেটাকে অ্যাপ্লাই করে কিছু পেপার স্টাডি করে তোমরা পেপার, বুক চ্যাপ্টার হোক বা রিভিউ পেপার হোক, তোমরা লিখতে পারবে। তো এই প্রোগ্রামটা যদি তোমরা, আমি মেইনলি ফয়সাল স্যারকে বলছিলাম থার্ড ইয়ার থেকে শুরু করার জন্য। তো তোমরা যদি আরো আগের স্টুডেন্ট হয়ে থাকো তাহলেও ভালো, সমস্যা নাই, তোমরা আরো আগে থেকে শিখতে পারলে। এবং টপিক সিলেকশনের ক্ষেত্রে আমরা যেটা সিলেক্ট করছি তোমাদের জন্য, বিশেষ করে কেমিস্ট্রি এবং আমার ল্যাব, এখানে যেটা আমাদের ল্যাব আছে সেই ল্যাবের কাজ দুইটাকে কম্বাইন করে আমরা একটা টপিক ঠিক করার চেষ্টা করছি, সেটা হচ্ছে ন্যানো বায়োক্যাটালিস্ট বা ন্যানো বায়োক্যাটালাইসিস।
তো ন্যানোবায়ো ক্যাটালাইসিস সম্পর্কে যদি আমরা বলি, অর্থাৎ আমাদের যত প্রোগ্রাম হবে, যা কিছু হবে তা আপাতত এই টপিকের আলোকেই হবে। তোমরা যেহেতু কেমিস্ট্রির, এখানে বায়োলজির কিছু জিনিস আসবে যেগুলা তোমাদেরকে জানতে হবে। তো আমার মনে হয় না এটা তেমন কোনো প্রবলেম হবে, যেহেতু তোমরা অলরেডি স্টার্টিং পিরিয়ডে আসো, সুতরাং এই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। ন্যানো বায়ো ক্যাটালিস্টের ক্ষেত্রে তোমাদের এই ন্যানো টেকনোলজি, তোমাদের ফয়সাল স্যার এখন কাজ করেন এটার উপরে, এবং তোমাদের কেমিস্ট্রির সাথে রিলেভেন্ট। আর বায়ো ক্যাটালাইসিস যেটা আমাদের ল্যাবের কাজ, মূলত আমরা এখন কাজ করি বায়ো ক্যাটালাইসিসের উপরে। তো এই দুইটা টপিককে কম্বাইন করে আমরা সামনে আগাবো। তোমরা যদি ডিটারমাইন্ড হও, আমরা এই টপিকের আলোকেই, এবং তোমরা এই টপিক সম্পর্কে জানতে পারো যে আমি যে এই টপিকের উপরে কাজ করব বা কন্টিনিউ করব অথবা নিজেকে ডেভেলপ করব, এর ফিউচার কি। তো আমার যতটুকু আইডিয়া এখন পর্যন্ত, এটা খুবই হট কেক একটা টপিক, এবং এই ন্যানোবায়ো ক্যাটালাইসিসের উপরে কাজ করে যেসব পেপার গুলা পাবলিশ হচ্ছে, এগুলা খুব ভালো মানের জার্নালে, যেগুলো আমরা এখন এক্সপেক্ট করতে পারি না, বা এক্সপেক্ট করি কিন্তু আমরা এখনো ওই লেভেলে পৌঁছাইতে পারিনি। তো এবং আরেকটা বিষয় হচ্ছে, ন্যানো টেকনোলজি হচ্ছে একটা গ্রোয়িং বা এমার্জিং টেকনোলজি। তুমি ন্যানো বায়ো ক্যাটালিস্ট পড়লেও দেখা যাবে বিভিন্ন ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন আছে, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ডিপার্টমেন্টে। যেমন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছে, মাইক্রোবায়োলজি বা লাইফ সায়েন্সের যেসব রিসার্চ আছে সেখানে আছে, বায়োকেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি আছে। তো এই জিনিসগুলো তোমরা যদি আয়ত্তে আনতে পারো, বিশেষ করে ন্যানো বায়ো ক্যাটালাইসিস বা ন্যানো বায়ো ক্যাটালিস্ট, আমার মনে হয় না তোমরা কোথাও সমস্যায় ফেস করবে বা সমস্যায় পড়বে। যে কোনো ইউনিভার্সিটিকে টার্গেট করো, তোমাদের অ্যাচিভমেন্ট অনুযায়ী ওই টপিকের সুপারভাইজার বা টিচার বা ডিপার্টমেন্ট অথবা সেন্টার সেকশন, যেটাই বলি না কেন, ওটা তোমাদের থাকবে। প্রতিটা ইউনিভার্সিটিতেই এই টপিকের উপরে তোমাদের একটা প্লেস থাকবে। তো যেহেতু তোমরা এখনো স্টার্টিং পয়েন্টে আসো, তো তোমরা টপিক সম্পর্কে হয়তো অত ভালোভাবে জানবে না। আর বিশেষ করে কোন কোন জার্নালে পাবলিশ করলে বা কিভাবে কি করলে তোমরা ফিউচারে মোটামুটি ভালো একটা ল্যাবে নিজেকে সেট করতে পারবা বা একটা প্লেস পাবে, তো সেই জিনিসগুলোও আমরা চেষ্টা করব তোমাদেরকে গাইড করতে, এবং আমরা তোমাদের ক্যাপাসিটি এবং আমাদের এক্সপেরিয়েন্স দুইটার সর্বাত্মক ইউজ করে তোমাদেরকে যে যত সম্ভাব্য, যেখানে যতটুকু উপরে নেওয়া যায়, আমাদের সেটাই মূলত টার্গেট থাকবে। এবং সেই কারণে মূলত আমি প্ল্যান করছি এখানে তোমাদের একটা মাস্টার্স প্রোগ্রাম করার জন্য, যাতে তোমরা এখানে 3 বছরের একটা মাস্টার্স প্রোগ্রাম সেটা কমপ্লিট করে, এখানে যদি তোমাদের আগে থেকে রিভিউ পেপারের একটা এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আমার ল্যাবে এসে যদি তোমরা কাজ করতে পারো 3 বছর, তাহলে এর ভিতরে তোমাদের হয়তো ভালো মানের একটা পেপার বা দুইটা পেপার পাবলিশ হবে, রিসার্চ পেপার। এবং আমি যেহেতু বাংলাদেশি এখানে আসি, আমি সর্বাত্মক চেষ্টা করব তোমাদের ভালো একটা আউটকাম আনতে এবং সেইভাবে গাইড করতে। তো মাস্টার্সটা কমপ্লিট করার পরে যদি তোমাদের অ্যাচিভমেন্টটা ভালো হয়, আমি আশা করছি যে কোনো ইউনিভার্সিটিতে, বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা নিজেদেরকে এই পিএইচডির জন্য অ্যাপ্লাই কোয়ালিফাই করতে পারবা। তো মূলত এই হচ্ছে আমাদের টার্গেট বা প্ল্যান। এখন এগুলাকে আমরা সিস্টেম ওয়াইজ, ধরো প্রথমে হয়তো 2-1টা ওয়ার্কশপ বা যেটাই বলি না কেন আমরা এই কন্ডাক্ট করব। কন্ডাক্ট করার পরে তোমরা সেখান থেকে কি আউটপুট আসে তোমাদের, সেটা আমরা একটু অবজার্ভ করব। যেমন যদি আমরা একটা অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে বলি অথবা একটা পেপার সম্পর্কে একটা ব্রিফ করি কোনো একটা লেকচারে বা প্রোগ্রামে, তো তোমরা সেখান থেকে কি বুঝতে পারছো সেটা তোমরা নিজেদের মতো করে, কারো হেল্প ছাড়া, আর এখানে কোনো হেজিটেশনের কিছু নাই বা লজ্জা পাওয়ারও কিছু নাই। আমরা সবাই লার্নিং পিরিয়ডে আছি, ইভেন আমি এখানে প্রফেসর, কিন্তু আমি এখনো শিখি। আমরা প্রত্যেকেই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে শিখতেই হবে। আমরা স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। তো তোমরা যদি কারো হেল্প নাও, হ্যাঁ ডিসকাস করতে পারো যে এই যে টপিকসটা সম্পর্কে আলোচনা হলো আজকে, এটার মানে কি। কারণ ডিসকাশনে, বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে, ডিসকাশনের ভূমিকা বলে শেষ করা যাবে না। তুমি যখন ডিসকাস করতে যাবে, অর্থাৎ একটা হেড থেকে যখন 2টা হেড হবে, 3টে হেড হবে, তখন দেখা যাবে ওই ডিসকাশন থেকে অনেক ভালো কিছু বেরিয়ে আসবে। এই কারণে ভালো ভালো যেসব ল্যাবগুলো আছে তাদের
গ্রুপ মিটিং হয় প্রতি সপ্তাহে বা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে একটা গ্রুপ মিটিং হয়। এই গ্রুপ মিটিং এ তারা একে অন্যের কাজগুলা প্রেজেন্ট করে এবং সেটা দেখে দেখে অনেক কিছু শিখে, এবং প্রফেসর বা সুপারভাইজার যার কথাই বলি না কেন উনি তখন সেটার উপরে বেশ কিছু কোয়েশ্চেন করে, সেগুলা আনসার হয়। তো এইভাবে অনেক কিছু শেখা যায়। আমাদের ইউনিভার্সিটির একটা বা আমাদের একটা মূল প্রবলেম হচ্ছে, বা আমাদের একটা ব্যাড লাক আমরা বলতে পারি, আমাদের ইউনিভার্সিটি গুলো এখনো সেই লেভেলে পৌঁছায়নি, বা সেই লেভেলে যেতে চাচ্ছে না তারা, বা যায়নি, যেখান থেকে আমরা ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের মতো কাজগুলা বা সত্যিকার অর্থে যে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট ইউনিভার্সিটির যে কাজ, ম্যান পাওয়ার ডেভেলপ করা এবং নতুন জ্ঞান সৃষ্টি করা বা নলেজ সৃষ্টি করা, এই দুইটার কোনোটাই আসলে সত্যিকার অর্থে, এটা আমি সরি আমি এইভাবে বলতে হচ্ছে, ওইভাবে হয়নি এখনো। তো অনেকে আছেন চেষ্টা করতেছেন, কিন্তু একজনে তো চেষ্টা করলে হবে না। তো সেই ক্ষেত্রে আমরা ম্যান পাওয়ার যে ডেভেলপমেন্টের বিষয়টা, এই ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের বিষয়টাকে আমরা মূলত এখানে প্রায়োরিটি দেব। কারণ আমরা নতুন জ্ঞান সৃষ্টি, যেহেতু তোমরা এই মুহূর্তে রিসার্চ করতে পারবে না, তো যেটা রিসার্চ আছে সেটাকে অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি গেইন করা বা এই জাতীয় কাজগুলো আমরা করব। এবং তোমাদের মধ্য থেকে যদি ভালো পারফর্মার কেউ থাকো এবং যাদের টার্গেট থাকবে যে আমি হ্যাঁ যেভাবে হোক আমি হায়ার স্টাডিতে যাব, তো সেখান থেকে আমরা হয়তো, আমি বিশেষ করে যতজনকে সুযোগ দেয়া যায় আমি সেটা চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের অবজেক্টিভ, এবং আমরা আগাবো, কিভাবে আগাবো সেই প্ল্যানটা নির্ভর করবে তোমাদের উপরে। তোমরা কি সবাই ডিসাইডেড কিনা যে তোমরা এই হায়ার স্টাডি করবে বা হায়ার স্টাডিতে নিজেকে ইনভলভ করবে ইন ফিউচারে। এটা যদি তোমরা ডিসাইডেড হও, তাহলে আমরা একটা প্রোগ্রাম শুরু করতে পারি। যেমন তোমাদেরকে হয়তো একটা পেপার দিলাম, সেই পেপারটা যখন তোমরা পড়বা, পড়ার পরে একটা ফিডব্যাক আমরা আশা করব। হয়তো তোমাদের মধ্য থেকে আহ একসাথে তো সবার সম্ভব না, 3-4 জনকে আমরা একটা বা দুইটা, এখানে কয়জন আছো তোমরা, যতজন আছো হয়তো 3 জন বা 4 জন নিয়ে একটা গ্রুপ করব। তো এক একটা গ্রুপের সাথে আমরা একদিন বসবো। তাহলে তোমরা যে পেপারটা পড়বে সেই পেপারটা, অথবা সবাই একসাথে অ্যাটেন্ড করতে পারো, কিন্তু প্রেজেন্ট করবে বা কথা বলবে একটা নির্দিষ্ট গ্রুপের যে মেম্বার থাকবে তারা। তো এইভাবে যদি হয়, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো যে তোমাদের প্রোগ্রেসটা কোন লেভেলে পৌঁছাইছে, অথবা তোমরা কোন লেভেলে বা জ্ঞানের অথবা ইনফরমেশন গেইন করার ক্ষেত্রে কোন লেভেলে পৌঁছাইছো। তো সেটা যদি মোটামুটি ম্যাচিউরড মানের হয়, হয়তো আমরা তোমাদেরকে একটা কাজ দেব যে এই বুক চ্যাপ্টারটা লিখো অথবা এই পেপারটা লিখো। কিভাবে লিখতে হবে সেটা হয়তো আমরা পার্সোনালি আলাপ করব। তো এখন আমি জানি না, আমার এই জিনিসটা ইনফরমেশনটা তোমাদের কাছ থেকে দরকার যে তোমরা আসলেই ডেডিকেটেড কিনা রিসার্চের জন্য। এটা কি আমার জানা সম্ভব এই মুহূর্তে? ফয়সাল ভাই কি আছেন? আসলে জাভেদ বারবার যেটা বলছিল যে এখানে আমরা কিন্তু এটা ওপেন সার্কুলেট দিই নাই বা ওপেনলি সার্কুলেট করি নাই ফেসবুকে। কারণ হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি যাদের আগ্রহকে, বিশেষ করে আমি যাদের সাথে যোগাযোগ আছে বা রিসার্চ নিয়ে উৎসাহী, তো তাদেরকে আমি নক দিয়েছিলাম আর কি, এই গুগল ফর্মটা পাঠিয়েছি এবং কথা বলেছি। তাদেরকে আবার বলেছি যারা মোটামুটি ইন্টারেস্টেড মনে হয় তাদেরকে ইনফর্ম করতে পারো। তো এটা একটা বিষয় হচ্ছে, আসলে আমরা বড় গ্রুপ নিয়ে এখন ডিল করতে চাচ্ছি না, ছোট গ্রুপ নিয়ে ডিল করে সেটার সাকসেস থেকেই নেক্সট টাইম এটা আরো এক্সটেন্ড করা হবে এবং আরো বেশি লোকজনকে ইনভলভ করা হবে। বাট প্রথমে পরীক্ষামূলকভাবে একটা ছোট গ্রুপ নিয়ে কাজ করছি। আর খুবই ইম্পর্টেন্ট যেটা জাভেদ বারবার বলছে, যে এখানে আসলে মানে রিসার্চ এর যে এক্সপিরিয়েন্স বা রিসার্চের যে স্বপ্ন এবং রিসার্চার হওয়ার যে স্বপ্ন, সেটা আর অন্যান্য জব, ধরো বিসিএস বা বা প্রাইভেট ইন্ডাস্ট্রিতে যে জব অথবা হায়ার স্টাডিজ, তো এই জিনিসগুলি সম্পূর্ণ ভিন্ন। এখন ধরো আমরাও কিছু এখানে যাবে বা আমি আছি, আরো কয়েকজন থাকবে, ওনারা আমরা যে ইফোর্টটা দিব সেটা তার সাথে সাথে তোমরা যে সময়টা দিবে, তোমরা যে ইফোর্টটা দিবে সেটাও অনেক গুরুত্বপূর্ণ। কারণ তোমার যদি গোল ঠিক না হয়, তুমি কিভাবে
সেটা ডেস্টিনেশন যদি তুমি ঠিক না করে ইফোর্ট দাও, তাহলে সেটা ইফোর্টলেস হয়ে যাবে, সেই ইফোর্টটা আসলে ফ্রুটফুল হবে না। তো সেই জন্য তোমরা আগে সবকিছু চিন্তা করে যে আমি হায়ার স্টাডিজ করবো এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারলে তখন তোমাদের ইফোর্ট এবং আমাদের ইফোর্ট, তোমাদের সময় দেওয়া আমাদের সময় দেওয়া, দুটাই ফ্রুটফুল হবে। আর আর রিসার্চের বিষয়টা আমি আমার সাথে আমি যারা আমার ক্লাস পেয়েছো আমি সবসময় বলি যে আমাকে দুটো অপশন দিলে আমি ডেফিনেটলি রিসার্চকেই পছন্দ করবো বা চুজ করবো। কারণ এটার জন্য তোমার একজন ধরো বিসিএস এর হচ্ছে খুবই লিমিটেড সিট এবং লিমিটেড নলেজ। লিমিটেড নলেজ এই অর্থে যে কারণ তোমার প্রিপারেশনের জন্য তোমরাই জানো খুব লিমিটেড নলেজ। আর রিসার্চ হচ্ছে অনেক ভাস্ট নলেজ ইউ উইল গেট, মানে তোমার পুরা বিশাল একটা দুনিয়া, বিশাল একটা জগৎ তোমার সামনে খুলে যাবে, বিশাল একটা রহস্যময় জগৎ খুলে যাবে। সো আর এবং যে পিএইচডি করবে এই সমস্ত কাটিং ইজ ফিল্ডে, তার জন্য কিন্তু সারা ওয়ার্ল্ড হচ্ছে জব মার্কেট, তাকে মানে জবের পিছু পিছু ঘুরতে হবে না। আর ইউরোপ আমেরিকাতে শুধু পোস্টডক বা রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে সারা জীবন চলে যায় এবং সেটাই হচ্ছে পার্মানেন্ট জব। তো এই ধরনের অপরচুনিটি সারা পৃথিবীতেই আছে তোমার জন্য। আর বাংলাদেশ বা যদি তুমি মানে অপোজিট যেটা, সেটা হচ্ছে আসলে খুব লিমিটেড জব, অল্প কিছু সংখ্যক জবের জন্য সবাই দৌড়াচ্ছে। সো ইটস আপ টু ইউ যে তুমি কোনটা পছন্দ করবে। সাথে সাথে আরেকটা জিনিস যে তোমার ফ্যামিলির যে নিড, যে তোমার ইচ্ছা আছে, তোমার যোগ্যতা আছে, সবকিছু। যোগ্যতার ব্যাপারটা আসলে খুব ইম্পর্টেন্ট না, বা ট্যালেন্টের ব্যাপারটা ইম্পর্টেন্ট না, কারণ যে সময় দেবে, একাগ্রতা এবং সময় এই দুইটা যদি একত্র হয় তাহলে ডেফিনেটলি সে সাকসেসফুল হবেই। কাজে এখানে কারো নলেজ কম, কারো নলেজ কম, এটা কোনো বিষয় না। এখানে সবাই সমান, তোমরা এই জায়গায় যারা এসছো সবাই সমান নলেজ। হ্যাঁ, এখন কে কতটুকু সময় দিচ্ছে, কার কতটুকু ডেডিকেশন আছে, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কাজেই তোমাদেরকে মানে তোমাদের ফ্যামিলি কন্ডিশন, যে তোমাদের ফ্যামিলি আসলে তোমাকে অ্যালাউ করছে কিনা এত যে অনেকে চায় যে মাস্টার্স করেই একটা জবে ঢুকে গিয়ে তারপর সেখানে ফ্যামিলির হাল ধরতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি আরো 2-3 বছর এক্সট্রা সময় পাবে কিনা। তো এই সমস্ত বিষয় আমি যেটা বলছি, পার্সোনাল যে ইস্যু আছে সেই পার্সোনাল ইস্যুটাকে কনসিডার করে, বিশেষ করে এখানে মেয়েদের জন্য আমি বলছি, কারণ তোমাদের হয়তো অনেক সময় নিজেদের সিদ্ধান্ত নিজেদের নেওয়ার সুযোগ থাকে না, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের সোসাইটির কারণে। সো সেটা আমাদেরকে এখনো পর্যন্ত মানতে হবে যতদিন না আমরা ওইরকম সোসাইটিতে, মানে ডেভেলপড সোসাইটিতে যেতে পারবো। তো সেই ক্ষেত্রে তোমাদের সিদ্ধান্তটা ডেফিনেটলি তোমাদেরকে চিন্তা করতে হবে তোমাদের ফ্যামিলি সেটা তোমাকে অ্যালাউ করছে কিনা। তোমার ফ্যামিলি কি তোমাকে এখন যদি ধরো তুমি বিদেশে গিয়ে মাস্টার্স করার বা পিএইচডি করার জন্য অ্যালাউ করছে কিনা। তো এই কয়েকটা বিষয় তোমাদেরকে একটু চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে আমার মনে হয় আগে সিদ্ধান্ত নিয়ে থাকলেও আবার একটু চিন্তা করতে পারো, আবার একটু সবকিছু হিসাব নিকাশ করে চিন্তা করে তারপরে মনে হয় এই গ্রুপের সাথে যদি যুক্ত হও তাহলে ভালো হয়। কারণ আমরা এখানে যেটা বলছি 3 জন বা 4 জন করে একটা ছোট গ্রুপ করবো, সেই গ্রুপ থেকেই প্রাইমারিলি একটা রিসার্চ বা রিভিউ আর্টিকেলের উপর কাজ করবে, মানে সেটা স্টাডি করবে, প্রেজেন্ট করবে, তারপর তাদের যে নলেজ ডেভেলপ হবে সেটার উপর বেসিস করে আমরা একটা রিভিউ আর্টিকেল এবং বুক চ্যাপ্টার দেবো তোমাদেরকে ডেভেলপ করার জন্য। তো সেই যেটা ডেভেলপ হবে সেটা হয়তো পাবলিকেশনে যাবে। এরপরে সেই 4 জনের প্রত্যেকে একজন লিড অথর হিসেবে আরেকটা, সেটা হচ্ছে থার্ড স্টেপ, আরেকটা লিড অথর হিসেবে, ফার্স্ট অথর হিসেবে তোমাদের আরেকটা আর্টিকেল দেওয়া হবে। তো এভাবে আস্তে আস্তে গ্রাজুয়ালি তোমাদের ডেভেলপ করা হবে। তো আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা। জাভেদ, আর কিছু কি অ্যাড করা দরকার আছে? না না, এনাফ। মূলত এই জিনিসগুলো আমাদের দরকার আর কি, এবং আমাদের যে স্টেপটা। আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। আচ্ছা, ফয়সাল স্যার যেটা বললেন, মূলত আমরা হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রথমে
প্রথমে একটু ট্রেন্ড আপ করার চেষ্টা করব। শুরুতে হয়তো আমরা কাজ দেব না, আমরা একটু অবজার্ভ করবো, কারণ সবার তো আর এক্সট্রাক্টিং ক্যাপাবিলিটি সেম না। তো 2-1 সপ্তাহ হয়তো আমরা 2-একটা আর্টিকেল তোমাদের সাথে শেয়ার করব বা ডিসকাস করব। তো তোমাদের যেই লার্নিং ক্যাপাসিটি সেটা আমরা হয়তো একটু মেজার করব। যদি কেউ হয়তো দ্রুত পারবে, কেউ হয়তো একটু সময় লাগবে, তো এখানে কিছু হতাশ হওয়ার কিছু নাই। যাদের সময় লাগবে আমরা স্লো গতিতে হয়তো আগাবো, আর যারা মোটামুটি ইমপ্রুভ করবে তাদের জন্য আমরা ওই যে ফয়সাল স্যার বললেন আমরা কিছু প্ল্যান করব। যেমন প্রথমে হয়তো দেখা গেছে আমাদের অলরেডি প্ল্যান করা আছে এরকম কোন পেপারে তোমাদেরকে আমরা কাজ করতে দেব। এই কিছু সেকশন তোমরা ডেভেলপ করবে, সরি, সেই সেকশন গুলো আমরা পরবর্তীতে এডিট করে হোক বা যেভাবে হোক, তোমরা যেহেতু কন্ট্রিবিউট করছো তোমাদের নাম সহ ওটা পাবলিকেশন করা হবে। এরপরে যখন তোমাদের ওই ইনপুট আমরা দেখব, সেই ইনপুটের লেভেল অনুযায়ী চিন্তা করে আমরা তোমাদেরকে হয়তো ইন্ডিভিজুয়াল কাজ দেব, যে তোমরা এই পেপারটা বা এই টপিক এই হচ্ছে তার কন্টেন্ট, তোমরা এটা নিজেই চেষ্টা করতে হবে বা নিজেই কমপ্লিট করতে হবে এই পেপারটা, এমন। তো সেই ক্ষেত্রে তোমরা হবে লিডিং অথর। আর এই লিডিং অথর হিসেবে যদি তোমরা একটা বা দুইটা পেপার অলরেডি করতে পারো, তাইলে মাস্টার্স এর জন্য অথবা এমনকি পিএইচডির জন্য তোমরা মোটামুটি ভালো একটা অ্যাচিভমেন্ট তোমরা পাবে। তবে আমি প্রেফার করব তোমরা যদি সুযোগ হয় তাই মাস্টার্সটা একটু বাইরে করার জন্য, যাতে করে তোমাদের এই কি বলে এটাকে একটা রিসার্চ আর্টিকেল অন্তত হয়। কারণ পিএইচডির ক্ষেত্রে ল্যাব, বিশেষ করে ভালো একটা ল্যাব পাওয়া অনেক ভাগ্যের একটা বিষয়, এবং সেটা পেতে গেলে তোমাদেরকে কিছু অ্যাচিভমেন্ট তোমাদের শো করতে হবে। বিশেষ করে যদি তোমরা এই লেভেলে অর্থাৎ পিএইচডির আগে যদি এসিএস এর কোন একটা ভালো জার্নালে তোমাদের একটা পেপার হয়ে যায়, তাহলে আমি মোটামুটি কনফার্ম তুমি যে কোনো ল্যাবে, তুমি ওয়ার্ল্ডের যে কোনো ল্যাবে বা যে কোনো ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করো, এই প্রফেসরের পজিশন বা এই কি বলে সুযোগ অনুযায়ী তুমি অবশ্যই একটা প্লেস তুমি পাবে। হ্যাঁ, এক্ষেত্রে রিভিউ পেপারের একটা ভূমিকা আছে, বিশেষ করে মাস্টার্স এর জন্য। যদি তুমি চাইনা বা এশিয়ান যেসব কান্ট্রি গুলো আছে এগুলো যদি টার্গেট করো, তাহলে এখানেও তোমাদের যে রিভিউ পেপার বা বুক চ্যাপ্টার বলো, এগুলো যখন তোমাদের সিভিতে থাকবে বা ভালো কোনো জার্নালের কো অথর সহ পেপার থাকবে, এগুলো অবশ্যই কনসিডার করবে। তো কোনো কিছুই ফেলনা না, তোমরা যদি নিজেকে এখনই ডেভেলপ করতে পারো, যেটা আমরা পাইনি সত্যিকার অর্থে। কারণ আমাদের সময় একটা কনসেপ্ট ছিল বিদেশে যেতে গেলে আমাদের লাগবে কি আইএলস। তো সবাই মোটামুটি সরি, এই আইএলস নিয়েই মোটামুটি সবাই ব্যস্ত থাকতো, কিন্তু আসলে আইএলস হচ্ছে জাস্ট একটা ফর্মালিটি, এবং এশিয়ান অনেক কান্ট্রিতে আইএলস লাগে না, তোমাদের যদি ইংলিশ মিডিয়ামের একটা সার্টিফিকেট থাকে। সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমাদের রিসার্চ অথবা পাবলিকেশন অ্যাচিভমেন্ট। যেই ল্যাবে তুমি অ্যাপ্লাই করো না কেন, চাইনাতে বিশেষ করে, আমাদের এখানে এখন যারা অ্যাপ্লাই করে আমরা প্রথমে দেখি তাদের পাবলিকেশন সংখ্যা কেমন এবং মান কেমন। আমাদের এখানে মূলত পোস্টডক নিয়োগ দেওয়াটা ইজি এই স্টুডেন্টের চেয়ে, কারণ স্টুডেন্টদের জন্য স্কলারশিপ ম্যানেজ করা অনেকটা। তো সেই ক্ষেত্রে ধরো দুইটা ক্যান্ডিডেট, একটার ভালো মানের কিছু পাবলিকেশন আছে, আরেকজনের নাই, তাহলে আমরা কাকে চুজ করব? ঠিক একই জিনিস সব ক্ষেত্রে সব ল্যাবে, যারা ভালো ভালো প্রফেসর, ভালো ল্যাব আছে যাদের ভালো ভালো রিসার্চ করেন, তাদের কাছে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন যায় রেগুলার বেসিসে। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি নিজস্ব অ্যাচিভমেন্ট থাকে, অ্যাপ্লিকেশনের সময় যদি তোমাদের অ্যাচিভমেন্ট থাকে, তাহলে তোমরা অবশ্যই সেক্ষেত্রে সুযোগ পাবে। তো তোমাদের জন্য আমাদের এখানে যে প্রোগ্রামটা সেটা মূলত 3টা বা 4টা ধাপে হবে আর কি। প্রথম ধাপে হচ্ছে আমরা জাস্ট কিছুদিন তোমাদেরকে একটু দেখবো তোমাদের লার্নিং ক্যাপাবিলিটিটা কেমন, বা তোমরা কত দ্রুত বা কিভাবে কত নিখুঁত ভাবে তোমরা রিসার্চে নিজেকে অ্যাডজাস্ট করতে পারতেছো, বা পেপার বলো বা রিসার্চের নলেজ বলো সেগুলা গেইন করতে পারতেছো। এটা একটা স্টেপ। এটা দেখার পরে হয়তো আমরা একটা তোমাদেরকে পেপার দেব, পেপারের একটা অংশ তোমরা হয়তো লেখার চেষ্টা করবা। তো সেটার মান বিবেচনা করে যদি আমরা দেখি যে হ্যাঁ তোমরা ইন্ডিভিজুয়াল একটা পেপার রাইটিং এর জন্য ক্যাপেবল, সেই ক্ষেত্রে আমরা সেটা তখন ওইভাবে তোমাদেরকে আমরা গাইড করব বা ওইভাবে একটা টপিক সিলেক্ট করে দেব। মূলত এই
স্টেপগুলো আমরা ফলো করব। তো তার আগে তোমরা যদি বলো যে হ্যাঁ স্যার আমরা ডিসাইডেড, আমরা এই প্রোগ্রামের সাথে যেভাবে হোক আমরা অ্যাডজাস্ট থাকবো, কন্টিনিউ করব, সেই ক্ষেত্রে আমরা শুরু করব আর কি। যেমন একটা পেপার হয়তো তোমাদের সবাইকে শেয়ার করলাম, অথবা গ্রুপ ওয়াইজ একটা একটা দুইটা করে পেপার শেয়ার করলাম, সেটা তোমরা আরেকটা প্রোগ্রামে আমাদের বা পড়লা, পড়ে নিজের মতো করে কিছু বলার চেষ্টা করলাম, তখন আমরা বুঝবো যে তোমার আসলে ক্যাপাবিলিটি কোন পর্যায়ে আছে। এখন পর্যায়টা এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের হবে, তো সেই ক্ষেত্রে টেনশনের কিছু নাই বা নিজেকে ছোট ভাবারও কিছু নাই। আমরা মোটামুটি তোমাদের টাইম এবং ডেডিকেশন এই দুইটা যদি থাকে, তোমাদেরকে যেভাবে হোক আমরা চেষ্টা করব ডেভেলপ করতে। কারণ আমি যেটা বিশ্বাস করি, বাংলাদেশিদের মধ্যে, আমাদের মধ্যে বিশেষ করে যে ক্রিটিক্যাল থিঙ্কিং লেভেলটা আছে, আমরা যে কাজগুলা করতে পারি, আমাদের যে এফিসিয়েন্সি ন্যাচারালি, সেটাকে হয়তো আমরা যেটা পারি না সেটা হচ্ছে সুযোগের অভাবে আমরা ইউটিলাইজ করতে পারি না। তো এই ইউটিলাইজেশনটা হয়তো এক একজনের ক্ষেত্রে এক 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 ধরনের সময় লাগবে। তো যেভাবে হোক আমরা সেটা ডেভেলপ করব এবং আমরা তোমাদেরকে হতাশ করব না যদি তোমাদের ডেডিকেশনটা আমরা পাই। তো মূলত এটাই, তোমরা যদি সবাই ডেডিকেটেড থাকো আমরা ইমিডিয়েটলি শুরু করতে পারি। আর যদি তোমাদের ডেভেলপমেন্টটা, বিশেষ করে এখানে দুই একজন আসো তোমরা অলরেডি অ্যাচিভ, বিশেষ করে রাইটিং এবং পেপার রাইটিং বা বুক চ্যাপ্টার রাইটিং এ তোমরা অলরেডি এক্সপিরিয়েন্সড, এটা অ্যাচিভ করছো তোমরা, তো সেক্ষেত্রে তোমাদের জন্য সমস্যা নাই। কিন্তু যারা নতুন আছো তাদের জন্য আমরা জাস্ট 2-1 সপ্তাহের জন্য একটা দুইটা প্রোগ্রাম বা মিটিং করতে পারি। হয়তো আজকে বা তোমরা তোমরা যদি ইমেইল করো আমাকে অথবা ফয়সাল স্যারকে, আমরা একটা করে আর্টিকেল তোমাদেরকে দেব, তোমরা সেটা পড়বে, পড়ার পরে পরের প্রোগ্রামে তোমরা জাস্ট নিজের মতো করে আমাদেরকে একটু বলবে এবং তোমাদের কি কি প্রবলেম বা কি কি কোয়ারি। আরেকটা জিনিস মনে রাখবা, রিসার্চের ক্ষেত্রে যত বেশি প্রশ্ন করতে পারবা, এবং এই প্রশ্নগুলা সিলি প্রশ্ন না। হ্যাঁ, শুরুতে তোমাদের অনেক সিলি প্রশ্ন আসবে রিসার্চের ক্ষেত্রে, কিন্তু যেইভাবে হোক না কেন তোমরা যখন প্রশ্ন করবা তখন জানতে পারবে, এবং আমরা সেটা ডেভেলপ করার চেষ্টা করব, বা প্রয়োজনে তোমরা নিজেরা একটা গ্রুপ ডিসকাশন করলা। তো এইভাবে এই ক্ষেত্রে হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আমরা সময় নেব এই প্রিলিমিনারি স্টেজটার জন্য। আর যারা অলরেডি লেখালেখিতে আসো তাদেরকে হয়তো সরাসরি আমরা কোনো একটা টপিকস দিতে পারি। তবে সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে, তোমরা এখন কেমিস্ট্রিতে আসো, তোমরা মাইক্রো অর্গানিজম বা বায়োলজি নিয়ে তেমন কোনো আইডিয়া তোমাদের নাই। তোমাদেরকে যে যদি ফিউচারে এই বায়োক্যাটালাইসিসের উপরে যদি তোমাদেরকে কাজ করতে হয়, তাহলে এনজাইম সিস্টেম, মাইক্রো অর্গানিজম সিস্টেম, এই জিনিসগুলোতে তোমাদেরকে এই নলেজ গেইন করতে হবে। এটা হচ্ছে তোমাদের জন্য একটু এক্সট্রা প্রেশার, আমি প্রেশার বলবো না, মানে তোমাদের মূল ফিল্ডের বাইরে। কিন্তু তোমরা যখন কাজ করতে যাবে বা রিসার্চ করতে যাবে, এখন রিসার্চ হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি, তো মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ করতে গেলে বিশেষ করে কেমিস্ট্রি ঘুরে ফিরে যেভাবে যাও না কেন বায়োলজি চলে আসবে। যেমন তোমাদের আমি রিসেন্ট একজন নোবেল লরিয়েটের কথা বলতে পারি, প্রফেসর আর্নল্ড। উনি একজন কেমিস্ট, উনি কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পাইছেন 2018 সালে, 2018। তো ওনার সাবজেক্ট ছিল বায়োক্যাটালাইসিস এবং ডিরেক্টেড ইভলিউশন। এই পুরো বিষয়টাই হচ্ছে তোমার এনজাইম রিলেটেড, মাইক্রো অর্গানিজম রিলেটেড, মেটাবলিক ইঞ্জিনিয়ারিং রিলেটেড। কিন্তু উনি কেমিস্ট, এরকম আরো অহরহ আছে। বিশেষ করে তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য ফিল্ডেরও যদি বলো, কেমিস্ট্রির বাইরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এই টাইপের যদি আমরা ডিসিপ্লিন গুলো চিন্তা করি, এখানেও কিন্তু মাইক্রো অর্গানিজম, এনজাইম সিস্টেম এবং মেটাবলিক বা মলিকুলার বায়োলজি, এই কাজগুলা এখানে আছে। তো তোমাদেরকে এই জিনিসগুলা আয়ত্তে আনতে হবে যদি তোমরা ভালো মানের রিসার্চার হতে চাও বায়োক্যাটালাইসিসের উপরে। তো হয়তো আমরা 2 থেকে 3 সপ্তাহ আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে তোমরা এইভাবে একটু স্টাডি করতে হবে, এই এই জিনিসগুলা জানতে হবে। তখন আমরা হয়তো, যেহেতু আমাদের মূল কাজ হচ্ছে ন্যানো বায়ো ক্যাটালাইসিস, তাইলে তোমাদেরকে স্টাডি করতে হবে ন্যানো ক্যাটালিস্ট অথবা ন্যানো টেকনোলজি, এটা একটা ফিল্ড, আর বায়ো ক্যাটালাইসিস আরেকটা ফিল্ড। তো বায়ো ক্যাটালাইসিসের ফিল্ডটা শুরু হবে মাইক্রো অর্গানিজম থেকে। তোমরা হয়তো পড়ছো ইন্টারমিডিয়েটে অণুজীব। তো মাইক্রো অর্গানিজম থেকে তোমরা যখন স্টাডি করতে থাকবা মাইক্রো অর্গানিজম কেমন,
তাদের সেল কেমন, সেল কয়টা, বা সেলুলার স্ট্রাকচার কেমন, কি কি আছে, কোথায় জিন আছে, জিন থেকে কি করে তারা, প্রোটিন কিভাবে তৈরি করে, বা প্রোটিনের স্ট্রাকচার গুলা কেমন, প্রোটিনের কি বলে কম্পোজিশন কি। তো এই বিষয়গুলো যখন তোমরা স্টেপ বাই স্টেপ আসবে, যেমন আমি যদি তোমাদের শুরু করি, আজকে শুরু করি, হয়তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা মাইক্রো অর্গানিজম কি এটা নিয়ে গুগলে সার্চ দাও, তাহলে তোমরা দেখবে মাইক্রো অর্গানিজম নিয়ে বেশ কিছু ইনফরমেশন তোমাদের জানা হয়ে যাবে। এখন এই জানা থেকে যখন তোমরা কোনো একটা প্রেজেন্টেশন দিবে, প্রেজেন্টেশন বলতে এখানে অত ফর্মাল কোনো প্রেজেন্টেশন না, জাস্ট সিম্পল তুমি যা শিখছো সেটাই। অথবা মাইক্রো অর্গানিজম নিয়ে তুমি কথা বললে, যেটা তোমাদের একেবারে বেসিক, হয়তো মাইক্রোবায়োলজির কেউ থাকলে তাদের জন্য হয়তো এই জিনিসটা দরকার ছিল না। তারপরে তোমরা হয়তো এনজাইম নিয়ে একটু স্টাডি করলা, যে এনজাইমটা আসলে কি, কেমন, বা কোথায় থেকে আসে। তো এইভাবে তোমাদেরকে কিছু জিনিস, ঠিক আরেকটা টপিক যেটা বললাম ন্যানো টেকনোলজি, তাহলে ন্যানো ম্যাটেরিয়াল কি, ন্যানো ম্যাটেরিয়াল কিভাবে সিনথেসিস করা হয়, কি কি ধরনের ন্যানো ম্যাটেরিয়াল আছে, তাহলে এই যে বিষয়গুলা, এগুলা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একটু নলেজ গেইন করতে হবে। এরপরে তোমরা পেপার লিখতে বা কোনো একটা কন্টেন্ট লিখতে পারবে। আদারওয়াইজ যদি তোমাদের এই নলেজ গুলা না থাকে, যেহেতু আমাদের সাবজেক্ট হবে ন্যানো টেকনোলজি প্লাস বায়োক্যাটালাইসিস, এই দুইটা মিলিয়ে, সুতরাং তোমাদের বেসিক যে নলেজ গুলা সেগুলা যদি না থাকে, তাহলে তোমরা কোনো একটা কাজ ভালোভাবে করতে পারবা না। একটা পেপারে হয়তো একভাবে লিখবে, কিন্তু সেটা কনক্লুসিভ না। তুমি যখন একটা রিভিউ পেপার লিখবে, তো রিভিউ পেপার লিখতে গেলে তোমাদের বেশ কিছু বিষয় আসতে হবে, যেমন অ্যানালাইসিস করার ক্যাপাসিটি তোমার থাকতে হবে। একটা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটাকে তুমি কিভাবে অ্যানালাইসিস করবা, একটা সেন্টেন্স আছে বা একটা ফাইন্ডিংস আছে, সেই ফাইন্ডিংসটাকে কিভাবে কম্প্রিহেন্সিভলি এবং কনক্লুসিভলি ক্রিটিক্যালি তুমি প্রেজেন্ট করতে পারবা। যেমন কোন একটা এনজাইমের কথা বলা আছে যে এই এনজাইমটা খুবই এফেক্টিভ, কিন্তু এর হয়তো দেখা গেছে কিছু প্রবলেমও আছে, সম্পর্কে না জানো, তোমার আইডিয়া যদি এক্সটেন্সিভলি অথবা কম্প্রিহেন্সিভ না হয়, তাহলে তুমি দেখা যাবে এই ক্ষেত্রে কি করতে পারবে না, অ্যানালাইসিসটা ঠিক মতো করতে পারবে না। তো সেই কারণে তোমাদেরকে, যেহেতু তোমরা এখনো আন্ডারগ্রেড লেভেলে আসো, তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা সময় এবং খুবই গুরুত্বপূর্ণ সময় এই লার্নিং এর জন্য। বিশেষ করে তোমরা যদি টপিকটা ঠিক করো যে হ্যাঁ আমি এই টপিকের উপরে হায়ার স্টাডি করব, তাহলে এই টপিকের যেসব আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে হয়তো আমরা গাইড করব, মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে। তখন হয়তো আমরা তোমাদেরকে পেপার রাইটিং এর জন্য সিলেক্ট করব বা কাজগুলো দেব। আচ্ছা, এই যে একটা এখানে যেটা ফয়সাল স্যার শেয়ার করলেন, এটা হচ্ছে এনজাইমের একটা 3D স্ট্রাকচার, এনজাইম বা প্রোটিন আমরা যেটাই বলি না কেন। এখন নলেজ আসলে বলা হচ্ছে যে এই আমাদের যে এই আঙ্গুল আছে, এই আঙ্গুলের মাথায়, কারণ এই আঙ্গুলের মাথায় বলা হচ্ছে কেন, পুরো পৃথিবীটা এখানে, তুমি যখন কম্পিউটার বা মাউসে ক্লিক করবা সবকিছু চলে আসবে। তো এখন এই লার্নিংটা এত বেশি অনলাইন বেসড হয়ে গেছে এবং এত সুযোগ সৃষ্টি হয়েছে টেকনোলজি ডেভেলপমেন্টের কারণে, যে কারণে আমাদের আসলে কোনো প্রবলেম না, আমাদের বই লাগে না। বিশেষ করে উইকিপিডিয়া একটা সাইট আছে, ওখানে তুমি মাইক্রো অর্গানিজম নিয়ে বা প্রোটিন নিয়ে বা এই ধরনের যা কিছু নিয়ে সার্চ দাও না কেন, একটা টপিক চলে আসবে, খুব সিম্পল ভাষায় ওখানে এক্সপ্লেন করা আছে। এবং কিছু কিছু কিওয়ার্ড যেগুলো তুমি বুঝবে না, সেগুলার আবার লিংক দেয়া আছে, তোমাকে ওখান থেকে বের হয়ে গুগলে সার্চ করতে হবে না, ওই লিংক থেকেই তুমি পড়ে নিতে পারবা যে এটা আসলে কি। আচ্ছা ফয়সাল ভাই। হ্যালো। যাবে? হ্যাঁ, তুমি কি শেয়ার দিবি কিছু? আহ, না, শেয়ার দেবো না আজকে। এখন আমি, ওরা যদি সবাই মোটামুটি ডিটারমাইন্ড হয়, তাহলে আমরা কয়েকটা আর্টিকেল সিলেক্ট করে ওদেরকে একটু পড়তে দিই। আর
পড়ার পরে দরকার হলে আগামী সপ্তাহে বা যে কোনো একটা দিনে আমরা আরেকটা মিটিং কল করি। ওখানে ওরা সংক্ষেপে যে এই আর্টিকেল থেকে কি শিখছে বা কি জানছে সেটা বলবে। এই ধরনের 2টা মিটিং হলে আমার মনে হয় ওদের সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে। এরপরে আমরা আমাদের যে প্ল্যান বা এই পেপার অথবা বুক চ্যাপ্টার লিখার যে কন্টেন্ট গুলা সেগুলো আমরা ওদেরকে আস্তে আস্তে বা সেকশন ওয়াইজ শেয়ার করতে পারি। আপনি কি বলেন? হ্যাঁ, আমার মনে হয় সেটাই। আর ওই আজকে ওদেরকে আমি কয়েকটা গ্রুপে ভাগ করে এখন ওরা সবাই কি আসলে ডিটারমাইন্ড যে স্যার এরা আমি হায়ার একটু কথা স্টাডি? বলি স্যার। ওরা একটু কথা বলুক। হ্যাঁ, এখানে মোটামুটি স্যার সবাইকে মোটামুটি আমি চিনি দিয়ে একজন ছাড়া, তো সবাই মানে রিসার্চের প্রতি একটা আগ্রহ আছে। স্যার আমি যদি আপনার এই প্রোফাইলটা ওদের সাথে একটু শেয়ার করি, তাহলে হচ্ছে ওরা আরেকটু মানে জিনিসটা সম্পর্কে জানতে পারবে, আর একটু আগ্রহ হবে। করবো স্যার আমি একটু কোনটা? আপনার গুগল স্কলারটা ওদেরকে মানে আপনি যে ফিল্ড গুলো নিয়ে কাজ করতেছেন ওদেরকে একটু ব্রিফলি বললে মেবি ওরা আর একটু ইয়ে করবে, বুঝতে পারবে জিনিসটা। ওকে ওকে, শেয়ার, হ্যাঁ শেয়ার করতে পারো, সমস্যা নাই, ওটা তো অবশ্যই শেয়ারেবল। আর যদিও আমরা এই লাইনে কাজ করি, আমাদের এখন এখানের সাথে যোগ হবে যে এই ন্যানো টেকনোলজি, অর্থাৎ আমাদের জি বিশেষ করে তোমাদের কথা চিন্তা করে আমরা এই টপিকসটা সিলেক্ট করছি, যেখানে কেমিস্ট্রি এবং আমার ফিল্ডের, কারণ তোমরা যদি কেমিস্ট্রির উপরে রিসার্চ করো বা নিজেকে ডেভেলপ করো, তাহলে ফিউচার যে অপরচুনিটিটা আছে আমাদের ল্যাবে আসার, সেটা আবার একটু ডিফিকাল্ট হয়ে যাবে যদি আমাদের ল্যাবের রিলেটেড কোনো কাজের এক্সপিরিয়েন্স না থাকে, এবং তোমাদের যে পাবলিকেশন সেটা সেটা একটু প্রবলেম হবে। তো যার কারণে আমরা দুইটাকে কম্বাইন করে এই টপিকসটা ঠিক করছি, এখানে ন্যানো টেকনোলজি প্লাস বায়ো ক্যাটালাইসিস এই দুইটা থাকবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই টপিকসটা এখন এখন এমার্জিং, এটা গ্রোয়িং ফিল্ড, এবং যে কোনো জায়গায় বা যে কোনো রিসার্চে মোটামুটি কাজে লাগানো যায়। ইভেন তুমি ফিজিক্সে যাও, সোলার এনার্জি, এটা হচ্ছে ফিজিক্যাল এনার্জি বা ফিজিক্স ডিপার্টমেন্টের কাজ। কেমিস্ট্রিতেও হয়, এখানে কিছু কেমিস্ট্রি আছে। এখন ন্যানো বায়ো ক্যাটালিস্ট পড়বা, তুমি কিন্তু ওই ফিল্ডেও কাজ করার যোগ্যতা রাখো, কারণ মূলত ন্যানো টেকনোলজিটা বা ন্যানো ক্যাটালিস্টটা এখানে ইউজ হচ্ছে। বায়ো ক্যাটালিস্টে একভাবে ইউজ হচ্ছে, হয়তো অন্য জায়গায় অন্য ফিল্ডেও বা অন্য ডিসিপ্লিনে অন্যভাবে ইউজ হবে। এই রুবেল, তুমি শেয়ার করতে পারো, আমার রিসার্চার আইডি আছে, স্যার আমাকে একটু গুগল ওই স্কলার শেয়ারের স্ক্রিন একটু ইয়ে করতে আছে, অ্যালাউ করতে হবে ফয়সাল স্যার, একটু ওখানে যদি ইয়ে আমাদের করে। যে সব ল্যাবের, বিশেষ করে আমার প্রফেসরের পেপার গুলো ওখানে আছে। তোমরা যারা ইন্টারেস্টেড তারা এই আমাদের কাজ সম্পর্কে একটু আইডিয়া পাওয়ার জন্য এগুলা দেখতে পারো, পেপার গুলা কিসের উপরে। তো সবচেয়ে বড় কথা, শুরুতে তোমাদের 2-1 সপ্তাহ একটু সময় লাগবে। ফয়সাল স্যার যদি আমাকে একটু অ্যালাউ করতেন শেয়ার স্ক্রিন করার জন্য। স্যার কি শুনতেছেন? ফয়সাল ভাই, ফয়সাল ভাই আছেন? স্যার তো স্যার তো ফয়সাল স্যার কি স্যার শুনতেছেন?
আমি শুনতেছি, কিন্তু ফয়সাল স্যার তো মনে হয় নাই ওখানে। তাহলে স্যার আমি একটু মুখে বলি তাহলে। আচ্ছা আচ্ছা। এই জাভেদ স্যার এখন বর্তমানে উনি হচ্ছে মানে জিয়াংশু ইউনিভার্সিটি প্রফেসর হিসেবে আছে স্কুল অফ ফুড অ্যান্ড বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। তো স্যার যে রিলেটেড কাজগুলো করে এগুলা মানে এখন যে বর্তমানে এগুলো খুবই হট। যেমন হচ্ছে বায়োক্যাটালিসিস, যেটাকে আমরা মানে এনজাইমেটিক, যে আমরা এনজাইমের বিভিন্ন অ্যাক্টিভ সাইট বা অ্যালোস্টোরিক সাইট পড়ে আসছি। প্লাস হচ্ছে এনজাইমকে দিয়ে বিভিন্ন হচ্ছে আমাদের মেটাবলিক ইঞ্জিনিয়ারিং কিভাবে কাজে লাগানো যায় এই জিনিসগুলা। এরপরে হচ্ছে যদি আমি বলি বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং, সিনথেটিক বায়োলজি, প্রোটিন ইঞ্জিনিয়ারিং এবং মেটাবলিক ইঞ্জিনিয়ারিং, এই জিনিসগুলো নিয়ে কাজ করে। তো হচ্ছে এই মেটাবলিক ইঞ্জিনিয়ারিং যদি আমি একটু ব্রিফলি বলি, তো হচ্ছে এটার হচ্ছে এখন বর্তমানে খুবই হিউজ ইফেক্ট আছে। কারণ হচ্ছে আমাদের যে ফ্যাট্রোকেমিক্যাল যে আমাদের ফুয়েল গুলো আছে এগুলা খুবই পুরাই যাচ্ছে। তো এখন এই আমাদের মেটাবলিক ইঞ্জিনিয়ারিং কাজে লাগে আমরা বিভিন্ন ধরনের বায়োফুয়েল তৈরি করতে পারি। তাছাড়া হচ্ছে এগুলার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তো কাজ আছে, অ্যান্টিবায়োটিক্স বা হচ্ছে হরমোন সিনথেসাইজ করার জন্য। আবার এদেরকে ক্যাটালাইসিস হিসাবে ইউজ করা যায় বিভিন্ন মাইক্রোওয়েভস গুলাকে। তো এই সবচেয়ে মানে হচ্ছে যেটা খুবই এই আনন্দের খবর হচ্ছে, এটা আপনারা এখানে যারা আছেন এরা ইচ্ছা করলে এই টপিক গুলো নিয়ে কম্পিটিশন কাজও করতে পারে। কারণ এখানে দুই একজন আছে যারা হচ্ছে কম্পিটিশন নিয়ে মেবি কাজ করেন বা হচ্ছে ট্রেনিং করছেন। তো এটা খুবই একটা কি আর কি ভালো একটা সুযোগ, এখানে কম্পিটিশন কাজগুলো অ্যাড করতে পারবেন। স্যারে মেবি হয়তো বা এগুলো নিয়ে কাজ করতেছে বা করবে, যেটা যেমনটা আমি শুনলাম আর কি। স্যারের রিসেন্টলি এখন স্ক্রিন তো শেয়ার করা যাচ্ছে না, আমি সবাইকে আচ্ছা স্যারের ফয়সাল ভাই, ফয়সাল ভাই আসছেন? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ ওই স্যার। রুবেলকে একটু দেন তো। হ্যাঁ এই তো যেটা বলতেছিলাম স্যার হচ্ছে এটা স্যারের প্রোফাইল। তো এখানে আমরা যদি স্যারের সাইটোয়াইটের কিছু ব্যাপার দেখি, যেমন হচ্ছে স্যারের ফুয়েল ইথানল, যেটাকে বললাম আমি যে মেটাবলিক ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ, বায়োফুয়েল বলা যায়, এগুলা কাজ আছে। প্লাস হচ্ছে স্যারের যদি রিসেন্ট কাজগুলো দেখি, এই জাস্ট হচ্ছে 2021 স্যারের কাজ দেখেন, মোটামুটি অনেক কাজ আছে এখানে। এই এখানে গেলে দেখতে পারবেন। যেমন হচ্ছে কারেন্ট পার্সপেক্টিভ এন্ড ফিউচার ফর ন্যানো বায়োটেকনোলজি, যেটা স্যার বলতেছিলেন যে বায়ো টেকনোলজি নিয়ে কাজ করবেন স্যার। তো আহ, এই জিনিসগুলো নিয়ে এই কাজ আর কি। এখানে যে টপিক গুলো আমি বলছিলাম এইগুলা এখানে দেওয়া আছে, আপনারা এখানে এগুলা গুগল সার্চ করে এবার স্যার যেভাবে বলছে এভাবে প্রাথমিক ধারণাটা পেয়ে যাবেন এখান থেকে। এই যেমন হচ্ছে এখানে যে কোপারমেন্টেশন অফ গ্লিসারল, গ্লিসারল থেকে কিভাবে আমরা 1,3 প্রোপেন ডাইল, অর্থাৎ হচ্ছে এই প্রোপেন ডাইল থেকে আবার হচ্ছে 3 হাইড্রোক্সি প্রোপানিক অ্যাসিড ইয়ে করা যায়। তো এই রিলেটেড কাজগুলা হয়তোবা আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে করতে পারবেন আর কি। এই- হ্যাঁ স্যার এতটুকুই। এবার যদি কারো মানে হচ্ছে এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকে তাহলে স্যারকে হয়তোবা জিজ্ঞেস করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি হ্যাঁ, আপনি শোনা যাচ্ছে। যে আমি আমি ইকবাল হোসেন নাফিস, আমি বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট থেকে বলছি। এখানে যদিও সবাই কেমিস্ট্রি। তো আমি জাভেদ স্যারের প্রোফাইলটা বেশ ঘেটে দেখেছিলাম, বাট বায়োকাটালাইসিস নিয়েও কিছু পেপার পড়েছিলাম। কিন্তু সব জায়গায় দেখা যায় যে শুধু বায়োকাটালাইসিস কথাটাই মানে বেশি ফ্রিকুয়েন্টলি বলা হয়। আমরা তো জানি যে বায়োকাটালাইসিস মানে এনজাইম, মানে তাহলে ওই এনজাইম কথাটাকে আমরা ইউজ না করে শুধু বায়োকাটালাইসিস কথাটাকে আমরা বেশি কেন বলি? এখানে তো মানে এখানে কি এনজাইম এবং বায়োকাটালাইসিস এর কোনো জায়গায় কি কোনো ডিফারেন্স আছে যার কারণে দুই দিকে নামটা মানে মানে বায়োকাটালাইসিস নামটা বেশি ফ্রিকুয়েন্ট? এটার কারণটা জানতে চাচ্ছি। এনজাইম না বলে কেন বায়োকাটালাইসিস বলছি সবসময়? স্যার কি শুনতে পাচ্ছেন স্যার?
আচ্ছা আমি একটু জি স্যার। ডিসকানেক্টেড ছিলাম। আচ্ছা আচ্ছা স্যার, স্যার এই মাঝখানে কি কোনো প্রশ্ন কি আসছে? জি স্যার, একজন কোশ্চেন করছিল, উনি হচ্ছে জানতে চাচ্ছে মানে এনজাইম আর বায়োক্যাটালাইসিস এটার মধ্যে মানে উনি হচ্ছে তফাৎ জানতে চাচ্ছে আর কি। মানে আমরা তো বায়োক্যাটালাইসিস হিসেবে আমরা এনজাইম কি ইউজ করতেছি, তো কেন হচ্ছে আমরা বায়োক্যাটালাইসিস না বলে এনজাইম না বলে বায়োক্যাটালাইসিস বলতেছি? স্যার স্যার আমি কি প্রশ্নটা আবার করবো স্যার? আচ্ছা স্যার, যদি ডিসকানেক্ট থাকে তাহলে যদি আমি যদি একটু বলি, যেমন হ্যাঁ হচ্ছে ভাইয়া। আমরা, হ্যাঁ, বায়োক্যাটালাইসিস বলতে এখানে বায়ো শব্দটা আসছে মূলত বায়োলজি থেকে, অর্থাৎ হচ্ছে আমাদের যে ধরনের অর্গানিক কম্পাউন্ড আছে ওগুলোকে যদি আমরা ক্যাটালাইসিস হিসেবে ইউজ করি, ওদেরকে আমরা বলতেছি হচ্ছে বায়োক্যাটালাইসিস। যে আমাদের যদি আমরা যদি একটু এই ব্রিফলি বলি, যেমন হরমোন, আমাদের শরীরে হচ্ছে হরমোন আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিনও আছে এনজাইম ছাড়া, ঠিক আছে? তো যেগুলোকে আমরা সাবস্ট্রেট বলে থাকি, তো ওদেরকেও কিন্তু আমরা ক্যাটালাইসিস হিসেবে ইউজ করতে পারি। আবার বিভিন্ন ধরনের যে মাইক্রোওয়েভস আছে তাদেরকে, তাদের যে সেল ফ্যাক্টরি আছে, সেল ফ্যাক্টরির তাদের ভিতরে যে সাইটোসেল, মাইটোকন্ড্রিয়া বা হচ্ছে অন্যান্য যে আহ, ওদের যে কোষের অঙ্গাণুগুলো আছে ওগুলো কিন্তু আমরা বায়োক্যাটালাইসিস হিসেবে ইউজ করতে পারি। এটা হচ্ছে আপনারা জানতে পারবেন যদি মেটাবলিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ওদের যে পাথওয়ে আছে ওটা মানে ওটা রিলেটেড কিছু পড়াশোনা করেন, তাহলে হচ্ছে এই বায়োক্যাটালাইসিস সম্পর্কে আরো অনেক জানতে পারবেন আর কি। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে বলতে পারেন, স্যার হ্যালো। মনে হয় অ্যাটেন্ডেন্স। আচ্ছা আচ্ছা আমি ডিসকানেক্টেড ছিলাম মাঝখানে। জি স্যার, প্রশ্নটা বুঝতে কি পারছি। ছিল? হ্যাঁ, নাফিস তুমি কোশ্চেনটা আবার স্যার করো স্যার। স্যার আমি প্রশ্নটা আবার করি স্যার। হুম। স্যার আমি স্যার বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট থেকে বলছি স্যার। সবাই এখানে যদিও কেমিস্ট্রি। স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার আমি ন্যানোবায়োক্যাটালাইসিস বা বায়োক্যাটালাইসিস নিয়ে স্যার কয়েকটা পেপার পড়ছিলাম, তো সেখানে আমি সব জায়গাতেই দেখি যে বায়োক্যাটালাইসিস নামটা বেশি ফ্রিকুয়েন্ট। আমরা তো জানি যে বায়োক্যাটালাইসিস এবং এনজাইম দুটাই তো স্যার মানে পরস্পর সেম মানে সেম মিনিং বহন করে। তো আমরা সব জায়গায় স্যার এনজাইম কথাটা না ইউজ করে বায়োক্যাটালাইসিস কথাটাই কেন বেশি ফ্রিকুয়েন্টলি ইউজ করতেছি বা ইউজটা দেখতেছি স্যার? তাই এটাই প্রশ্ন ছিল স্যার। আচ্ছা আচ্ছা এটা সেম সেম। তুমি যখন এনজাইম বলবা, এখন টার্মটা হচ্ছে বায়োক্যাটালাইসিস। এখন এই টার্মে তুমি যখন বায়োক্যাটালাইসিস বলবা সেখানে এই দুইটা কি বলে দুইটা অপশন থাকে মূলত। একটা হচ্ছে সেলুলার বায়োক্যাটালাইসিস অথবা সেল বেসড বায়োক্যাটালাইসিস, আর একটা হচ্ছে এনজাইমেটিক বায়োক্যাটালাইসিস। তো আমরা যেভাবেই বলি না কেন মূলত এনজাইমই বায়োক্যাটালাইসিসের জন্য মেইন ফ্যাক্টর। কারণ সেল যখন আমরা ইউজ করব সে একটা পাথওয়ে ইউজ করবে ওই ক্যাটালাইসিসের জন্য। ক্যাটালাইসিস মূলত একটা সাবস্ট্রেটকে ভেঙে একটা প্রোডাক্ট তৈরি করা, মূলত সিম্পল ওয়ে হচ্ছে এটা। এখন এখানে অনেকগুলা পাথওয়ে থাকে, সরি অনেকগুলা এনজাইম থাকে, এনজাইমেটিক সিস্টেম যেটাকে আমরা বলি। তো এনজাইমেটিক সিস্টেমে আবার মাইক্রো অর্গানিজম কি করে, এই এনজাইমগুলো সিনথেসিস করে। এখন যদি আমরা মাইক্রো অর্গানিজমটাকে ইউজ করি তাহলে সে এই এনজাইমগুলো সিনথেসিস করে ক্যাটালাইসিসটা করবে। আর একটা ওয়ে হচ্ছে যে মাইক্রো অর্গানিজমকে আগে গ্রো করাই, গ্রো করানোর পরে সেখান থেকে এনজাইমগুলো আইসোলেট করে শুধু এনজাইমটাকে আমরা ক্যাটালাইসিসে ইউজ করব। তো ক্যাটালাইসিস শব্দটা বা বায়োক্যাটালাইসিসটা শব্দ আসছে মূলত ক্যাটালাইসিস, অর্থাৎ সাবস্ট্রেটকে ভেঙে টার্গেট প্রোডাক্ট তৈরি করা। এখন বায়োক্যাটালাইসিস মানে হচ্ছে একসাথে বোঝাচ্ছে যে মাইক্রো অর্গানিজম প্লাস এনজাইম, যেটাই আমরা বলি না কেন এটা বায়োলজিক্যাল কনভার্সন। এখানে তোমার যদি জেনারেল টার্ম আমরা চিন্তা করি তাহলে বায়োক্যাটালাইসিসটা মোস্ট ফ্রিকুয়েন্ট এবং সবচেয়ে সুইটেবল টার্ম বা টেকনিক্যাল টার্ম এখানে আমরা বলবো। তো বায়োক্যাটালাইসিস এবং ক্যাটালাইসিস দুইটাই মূলত সেম। একটা হচ্ছে কেমিক্যালি করে আর আরেকটা হচ্ছে বায়োলজিক্যালি করে। তো বায়োলজিক্যালি তুমি এনজাইম যদি বলো সেক্ষেত্রে এনজাইম শব্দটা ইনকমপ্লিট থাকে, কিন্তু তুমি একটা শব্দ দিয়ে কিন্তু শেষ করতে পারবা, পুরো জিনিসটাকে মিন করতে পারবা যে বায়োক্যাটালাইসিস। আর তুমি যেহেতু বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি স্টুডেন্ট, সুতরাং তোমার তো এই জিনিসগুলা বা এই টার্ম গুলা হয়তো ন্যানো টেকনোলজিতে এন্ট্রান্সটা একটু কম, কিন্তু তোমার আমরা যে রিলেটেড ফিল্ডে কাজ করি সেগুলো
সম্পর্কে তোমার আইডিয়া আছে, থাকার কথা। তুমি কোন ইয়ারে? জি স্যার। স্যার এখন স্যার সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য অপেক্ষা স্যার। এখন স্যার ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলে থার্ড ইয়ারে থাকতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেকেন্ড ইয়ারে আছি স্যার এখন। ওই তো বায়োকেমিস্ট্রি, হ্যাঁ বায়োক্যাটালাইসিসটাতে মূলত বায়োকেমিস্ট্রির ফিল্ডে থাকে আর কি। এই প্রোটিন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে প্রোটিনের স্ট্রাকচার এই সব কিছু থাকে। আর জি স্যার, ওই এনজাইমোলজি কোর্স পড়তেছি তো স্যার, তো ওখানে আর কি এই টার্মটাও দেখি স্যার প্রায়, বায়োক্যাটালাইসিস। হ্যাঁ যেমন আচ্ছা এটা এক অর্থে সিনোনিমাস। হ্যাঁ হ্যাঁ এরকম না, যেমন ওই মানে এনজাইম অর্থাৎ যদি ন্যানো বেসড ন্যানো কম্পোজিটের সাথে অর্থাৎ ন্যানো ম্যাটেরিয়ালস এর সাথে এনজাইমকে অ্যাড করে দেওয়া হয়, তখন সেটা তো আর এনজাইম থাকতো না, সেটা বায়োক্যাটালিস্ট হয়ে গেল। অথবা ইনঅর্গানিক বেসড যে সমস্ত ক্যাটালিস্ট যেগুলি বায়োলজিক্যাল পাথওয়ে কাজ করে সেগুলো বায়োক্যাটালিস্ট, কিন্তু এনজাইম না। এনজাইম সব এনজাইম মূলত বায়োক্যাটালিস্ট, আমরা এটা বলতে পারি, কিন্তু সব বায়োক্যাটালিস্ট এনজাইম না। আবার এমন অর্থে, যেমন আমি যদি সেলকে ধরি, সেল যে কাজটা করবে সেখানে সেই এনজাইম দিয়েই কিন্তু কাজটা করবে। এখন বায়োক্যাটালিস্ট বলতে মূলত বোঝাচ্ছে যে বায়োলজিক্যাল এজেন্ট যেটা ক্যাটালাইসিস করবে, অর্থাৎ একটা সাবস্ট্রেটকে ভেঙে আরেকটা প্রোডাক্ট তৈরি করবে, বা একটা ওয়াটারকে ভেঙে অন্য মলিকুল তৈরি করবে, যেটা ক্যাটালাইসিস আর কি। কেমিস্ট্রি যে ক্যাটালাইসিস, এখানে বায়োলজিক্যাল ক্যাটালাইসিস সেম, তবে পার্থক্য হচ্ছে আমরা ওখানে কেমিক্যাল এজেন্ট ইউজ করতাম আর এখানে বায়োলজিক্যাল এজেন্ট ইউজ করি। তো বায়োলজিক্যাল এজেন্ট ইউজ করার যে প্রক্রিয়াটা সেটা দুইটা, ডাইরেক্ট এনজাইম যেটাকে এনজাইমেটিক বায়োক্যাটালাইসিস বলি, আবার সেল বেসড বায়োক্যাটালাইসিস বা সেল ইউজ করে যে ক্যাটালাইসিসটা সেটাকে সেল বেসড বায়োক্যাটালাইসিস বলি। তো পুরো টার্মটা হচ্ছে বায়োক্যাটালাইসিস। আর বায়োক্যাটালাইসিসে অনেকগুলা এই টেকনিক বা টেকনোলজি রিলেটেড। যেমন আমি যদি সেল বেসড চিন্তা করি, তাহলে এখানে কোন কোন এনজাইম রিলেটেড, বা এই মাইক্রো অর্গানিজমটা অথবা এই সেলটা কোন কোন এনজাইম সিক্রেট করে এই ক্যাটালাইসিসটা করার জন্য, তাহলে সেই এনজাইমগুলার যে ওভারঅল যে স্টাডিটা সেটাকে আমরা বিভিন্ন ভাবে করতে পারি। এনজাইমগুলার যেমন প্রথম হচ্ছে সেলটা এনজাইমকে এক্সপ্রেস করবে, যেটাকে আমরা সেন্ট্রাল ডগমা বলি, বা ডিএনএ টু প্রোটিন, অর্থাৎ ডিএনএ টু আরএনএ, আরএনএ টু প্রোটিন। তো এই এক্সপ্রেশন লেভেলটা ভিন্ন হতে পারে, বিভিন্ন অর্গানিজমের এফিসিয়েন্সির উপরে বেস করে এটা ভিন্ন হতে পারে। তো এখানেও কিছু কাজ করা যায়, যেটাকে আমরা মলিকুলার বায়োলজি টেকনিক বলি অথবা রিসেন্ট টেকনোলজি যাই বলি না কেন। এই ধরনের অনেকগুলো কাজ আছে যেটাকে এনজাইমের অ্যাক্টিভিটি, এক্সপ্রেশন অথবা ফাংশনালিটি ইমপ্রুভ করার জন্য আমরা করতে পারি। এই সব কিছু বায়োক্যাটালিস্টের মধ্যেই হবে। টোটাল টার্মটা যদিও খুব সংক্ষেপে মনে হচ্ছে যে খুব শর্ট, কিন্তু আসলে শর্ট না। যেমন আমরা যদি প্রোটিনের একটা এনজাইমের ক্রিস্টালোগ্রাফির কথা বলি, এটা বিশাল কাজ, এটা বিশাল কাজ। এগুলা সব এই বায়োক্যাটালাইসিসের মধ্যে পড়বে। তো এটা বিশাল টপিক আসলে। এখন এই বায়োক্যাটালাইসিসের একটা অংশ নিয়ে কাজ করে, যেমন আমরা যে কাজগুলা করি সেটা হচ্ছে মূলত সিনথেটিক বায়োলজি, অর্থাৎ বায়োক্যাটালিস্ট ইউজ করে আমরা আমাদের টার্গেট প্রোডাক্ট সিনথেসিস করি। কখনো এনজাইম ইউজ করি, কখনো মাইক্রো অর্গানিজম ইউজ করি, কিন্তু করার আগে আমরা সেগুলাকে হয়তো কিছু মেটাবলিক ইঞ্জিনিয়ারিং বা এই জাতীয় কিছু কাজ করে এগুলা এফিসিয়েন্সি ইমপ্রুভ করি। তো এনজাইম যদি চিন্তা করি, এনজাইম মূলত সব কাজ, বায়োক্যাটালাইসিসের সব কাজ কিন্তু এনজাইম ডিপেন্ডেন্ট। এই এনজাইমের মধ্যে অনেকগুলো কাজ করার আছে। এই যে প্রফেসর আর্নল্ড যার কথা বললাম, নোবেল লরিয়েট, উনি এনজাইমের উপরে কাজ করে পাইছেন, এবং সেটা হচ্ছে ডিরেক্টেড ইভলিউশন। মানে এনজাইম মূলত কতগুলা এনজাইম হচ্ছে একটা প্রোটিন, আর প্রোটিনটা আসে একটা জিন থেকে। তো সেই জিনে অনেকগুলো সিকোয়েন্স থাকে, যেটাকে আমরা বলি এটিজিসি, এই সিকোয়েন্স থাকে। এই সিকোয়েন্সের একটাকে যদি আমরা মডিফাই করে দিই, একটা পিউরিন বেস বা নিউক্লিওটাইডকে যদি আমরা মডিফাই করি, তাহলে দেখা যাবে পুরো এনজাইমের ফাংশনটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তো
তো এটাকে র্যান্ডমলি যখন করে তখন ডিরেক্টেড ইভলিউশন বলে, আর যখন স্ট্রাকচার থেকে করি তখন আমরা রেশনাল ডিজাইন বলি। তো অনেকগুলো বিষয় আছে যেটা এনজাইমের উপরে কাজ করে, এনজাইমকে ইমপ্রুভ করা হয়। আমরা অত ডিপ জি জি এখানে আন্ডারওয়ার্ল্ডের যে ইয়েটা আমি ভিডিওটা দেখলাম আর কি, এখানে তুমি এখন যেটা বললে আর কি, যে মানে এনজাইমের প্রপার্টিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে ডিউ টু দ্য চেঞ্জ অফ ডিএনএ সিকোয়েন্স। এই ডিএনএ সিকোয়েন্সিং এর কারণে এনজাইমের প্রপার্টি চেঞ্জ হচ্ছে। সো দ্যাট মিন্স এই এনজাইমটা প্রডিউস করছে মাইক্রো অর্গানিজম, মাইক্রোব। অবশ্যই মাইক্রোবের যে ডিএনএ সেটা চেঞ্জ হওয়ার কারণে সে যে এনজাইমটা প্রডিউস করছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটার প্রপার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেখানে কেমিক্যাল চেঞ্জটা সেটাও তো মানে ডিসকভার হয়েছে না? কেমিক্যাল চেঞ্জের কারণেই তো তার, অর্থাৎ কেমিক্যাল স্ট্রাকচার চেঞ্জের কারণেই তো তার মানে প্রপার্টি চেঞ্জ হচ্ছে। আচ্ছা ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ ওরিয়েন্টেশন, আচ্ছা কেমিস্ট্রি বলতে হ্যাঁ 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 সেটা কি রকম চেঞ্জ হয়েছে বা সেটা নিয়ে কাজ করছেন উনি, নাকি জাস্ট ইয়েটা অ্যাপ্লিকেশনটা কি, অ্যাপ্লিকেশন বেস বা প্রপার্টিজটা কি রকম চেঞ্জ হয়েছে সেটা কাজ করেছেন? না, কেমিস্ট্রি এখানে আসলে ওই ধরনের কেমিস্ট্রি না, এখানে সবকিছুই মূলত বায়োকেমিস্ট্রি। আপনি ধরেন একটা এনজাইমকে, আমি যদি ডিরেক্টেড ইভলিউশনের কথা বলি, এনজাইমটা শুধু মাইক্রো অর্গানিজম সিনথেসিস করবে তা না, যেমন আমাদের শরীরেও কিন্তু এনজাইম সিনথেসিস হচ্ছে। এখন সেই জিনটা যদি আমাদের শরীর থেকে নিয়ে আমরা মাইক্রো অর্গানিজমে ইনোকুলেট করি, তাহলে মাইক্রো অর্গানিজম কিন্তু আমাদের এই জিনটা এক্সপ্রেস করতে পারবে, করে ওই প্রোটিনটা দিবে। তো যে কোনো ইভেন ন্যাচারাল প্রোডাক্ট সিনথেসিস বলে একটা কথা আছে, সেটাও বায়োক্যাটালাইসিসের একটা সেকশন। তো সেখানে কি করে ওরা প্ল্যান্ট থেকে যেই জিনটা, টার্গেট জিনটা নিয়ে মাইক্রো অর্গানিজমে এক্সপ্রেস করে। এখন এক্সপ্রেস করা মানে হচ্ছে জিন এক্সপ্রেশন মানে হচ্ছে এটার একটা সিকোয়েন্স থাকে বা ডিএনএ এর একটা সিকোয়েন্স থাকে। সেই সিকোয়েন্স গুলো হচ্ছে এটিজিসি সামথিং লাইক দিস। এখন এমন না যে একে কেমিক্যালি ডাইভার্ট করে, ধরেন হয়তো দেখা গেছে একটা কার্বক্সিল গ্রুপ আছে সেটাকে সালফাইড গ্রুপ দিয়ে দিছে, এরকম না বিষয়টা। যখন আমরা মিউটেশনটা করি সেটা হচ্ছে ধরেন বেসটাকে চেঞ্জ করে দেয়া, আর বেসটা চেঞ্জ করে দিলে কি হয়, তিনটা বেস মিলে একটা অ্যামাইনো অ্যাসিড তার কোড করে। তো এখন ধরেন এ মানে এডেনিন নিউক্লিওটাইড, এই তিনটা নিউক্লিওটাইড মিলে একটা অ্যামিনো অ্যাসিড কোড করবে, কিন্তু সেক্ষেত্রে আমরা তিনটা এ কে যদি একটা রিপ্লেস করে দিয়ে সি দিয়ে দিই এখানে, যেমন এ, তখন দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন একটা অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স কোড করবে। তো এতে হবে কি, ওই এনজাইমের পুরো সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে। মানে হচ্ছে এনজাইম মানে হচ্ছে প্রোটিন সিকোয়েন্স, আর অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স, আর অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সটা ডিটারমিন করে ডিএনএ। তো ডিএনএ ডিটারমিন করা মানে হচ্ছে সে প্রতিটা তিনটা বেস মিলেই বা তিনটা নিউক্লিওটাইড মিলে একটা অ্যামিনো অ্যাসিডকে সিনথেসিস করে বা কোড করে। এখন একটা অ্যামিনো অ্যাসিড যখন চেঞ্জ হয়ে গেল, ধরেন অ্যালানিনের জায়গায় যদি ভ্যালিন চলে আসে, যেমন আমাদের একটা প্রোটিন আছে হিমোগ্লোবিন, যে প্রোটিনটা, সেটা সম্ভবত ভ্যালিন চলে আসলে তখন এটাকে আমরা বলি সিকেল সেল অ্যানিমিয়া যেটা বলি আর কি। তো এইভাবে প্রোটিন যখন চেঞ্জ হয়ে যায়, প্রোটিন সিকোয়েন্সটা যখন চেঞ্জ হয়ে যায়, তখন দেখা গেছে এনজাইমের পুরো প্রপার্টিসটা চেঞ্জ হয়ে যায়। কিভাবে চেঞ্জ হয়, যদি এই প্রোটিনটা বা এই অ্যামাইনো অ্যাসিডটা যদি কোনো বাইন্ডিং সাইটের সাথে রিলেটেড থাকে, অথবা কোনো কোফ্যাক্টর বাইন্ডিং সাইটের সাথে রিলেটেড থাকে, অথবা কোনো এটা ক্যাটালাইটিক পকেটের সাথে রিলেটেড থাকে, তো সুতরাং স্বাভাবিকভাবে সবকিছুই চেঞ্জ করে দিবে এই অ্যামিনো অ্যাসিডটা। এই মূলত ডিরেক্টেড ইভলিউশনে বা মিউটেশন, র্যান্ডম মিউটাজেনেসিসে বা মিউটেশনে এই কাজগুলাই করা হয়। মানে একটা বেসকে কোনোভাবে চেঞ্জ করে দিয়ে পুরো স্ট্রাকচারটাকে তারা চেঞ্জ করে নিয়ে আসে। আর এটা অ্যানালাইসিসের জন্য আমাদের অনেকগুলো সিস্টেম আছে, যেমন হোমোলজি মডেলিং করে অনেক সময়, আবার অনেক সময় এনজাইম ক্রিস্টালোগ্রাফি ইউজ করে। তো যাই কিছু আমরা করি না কেন, এখানে কেমিক্যাল কোনো চেঞ্জ আসলে দেখি না। কেমিক্যাল চেঞ্জ যদি আপনি চিন্তা করেন তাহলে হয়তো ওই যে বেস যেটা বললাম, নিউক্লিওটাইড, অ্যাডেনিন, কিন্তু এগুলো মূলত বায়োকেমিস্ট্রির একটা পার্ট। বুঝতে পারছি, হ্যাঁ, মানে আসলে কেমিক্যাল চেঞ্জ না, কিন্তু স্ট্রাকচারাল চেঞ্জ হয় আর কি। স্ট্রাকচারাল চেঞ্জ হয়, হ্যাঁ। আপনার অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স যখন চেঞ্জ হয়ে যাবে,
ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যায়। রাইট রাইট, ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যায়। কারণ প্রোটিনের 4টা স্ট্রাকচার আছে, বুঝছেন? 4টা লেভেলের স্ট্রাকচার আছে। একটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। তো বিভিন্ন ভাবে ফোল্ড হয়, ফোল্ডিং এর মাধ্যমে ওরা ফাংশনাল প্রোটিন তৈরি করে আর। তো প্রফেসর আর্নল্ড যে কাজটা করছেন, হ্যাঁ এখানে তো তাহলে মানে হিউজ কাজ করার সুযোগ আছে, বিশেষ করে তোমার যদি ন্যানো এখানে অ্যাপ্লাই করা হয়, সাবস্ট্রেটটা যদি ন্যানো ইউজ করা হয়, তাহলে এই ন্যানো তো মানে এই চেইন মানে এনজাইমের যে প্রপার্টি সেটাকে মানে ট্রিমেন্ডাসলি চেঞ্জ করে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আর এখানে কাজ করার যে বিশাল সুবিধা সেটা হচ্ছে বা অপরচুনিটি স্কোপ, সেটা আপনি যদি এই হোমোলজি মডেল, রুবেল হয়তো কিছুটা এখানে বুঝবে, হোমোলজি মডেলিং বা বায়ো ইনফরমেটিক্স অথবা আপনার এই যে ডিরেক্টেড ইভলিউশন, রেশনাল ইঞ্জিনিয়ারিং, এই জিনিসগুলো যদি কেউ স্টাডি করে বা এই রিলেটেড কাজ করে থাকে বা এক্সপিরিয়েন্স গেইন করতে পারে, তাহলে আপনার যে কোনো ল্যাবে সে কাজ করতে পারবে। ইভেন হিউম্যান নিয়ে যখন কাজ করবে, ইভেন মেডিসিন ফ্যাকাল্টিতেও সে কাজ করতে পারবে। কারণ সব জায়গায় কিন্তু এই যে মিউটেশন বেসড বা এই ডিরেক্টেড ইভলিউশন বেসড এই কাজগুলো কিন্তু হয়, বিশেষ করে বায়োলজিক্যাল রিসার্চে। আপনি এই কি বলে এটাকে, ইমিউনোলজি বেসড যেসব কাজগুলা, ইভেন এই যে করোনা নিয়ে যে কাজ, কোভিড এর যেই এনজাইম বা প্রোটিন সিকোয়েন্স বা প্রোটিন, এক্ষেত্রেও কিন্তু সে কাজ করতে পারবে, কিভাবে চেঞ্জ করা যাবে। তো অনেক ধরনের কাজ আছে। ডিরেক্টেড ইভলিউশন এটা কোনো শুধুমাত্র বায়োক্যাটালাইসিসের উপরে ডিপেন্ডেন্ট না, এটা সব ফিল্ডেই, বিশেষ করে লাইফ সায়েন্সের সব ধরনের রিসার্চ এটা আছে। এবং এক জায়গায় যদি এক্সপিরিয়েন্সটা গেইন করতে পারে, সব জায়গায় সে ইউজ করতে পারবে। যেমনটা ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি যদি সে ন্যানো বায়োক্যাটালিস্টের উপরে এক্সপিরিয়েন্স কেউ গেইন করে, তাহলে সে যে কোনো জায়গায়, যেমন কোথাও ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, সেখানেও এই ন্যানো বায়োক্যাটালিস্ট সে ইউজ করতে পারবে। তো এটা আসলে একটা বেস ধরে, রিসার্চ তো মাল্টিডিসিপ্লিনারি, আর এটার ভিতরে এন্ট্রি না নিলে বোঝা মুশকিল আসলে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমাদের নেক্সট তো হচ্ছে টার্গেট আপনার ন্যানো এনজাইম নিয়ে। তো গ্রাফিন ন্যানো এনজাইম এবং আপনার হাইব্রিড ন্যানো এনজাইমের মধ্যে একটু ডিফারেন্ট। হ্যালো, হ্যালো, হ্যাঁ সুব্রত, তোমাকে শোনা যায়নি। স্যার নেটওয়ার্কের মনে সমস্যা হচ্ছে। আচ্ছা, আমার মনে হয় এই আমরা, স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার এখানে তো স্যার ম্যাক্সিমাম কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, কিন্তু স্যার আমি হচ্ছে বোটানি ডিপার্টমেন্ট থেকে 3rd ইয়ারে আছি বর্তমানে। স্যার আমাদের একাডেমিক ভাবে মেটাবলিক পাথওয়ে এনজাইম নিয়ে স্যার পড়ানো হচ্ছে। এখন স্যার আমি ন্যানো টেকনোলজি প্লাস বায়ো ক্যাটালাইসিস নিয়ে স্যার কতটুকু এখানে স্যার আগাইতে পারবো স্যার, এটা বোটানি থেকে স্যার যদি একটু বলতেন স্যার। কোনো সমস্যা নাই, বোটানি ও লাইফ সায়েন্সের অন্তর্ভুক্ত। আর এগুলা বিশেষ করে ডিসিপ্লিন গুলা আমাদের দেশে বেশি দেখা হয় আর কি। যেমন আমাদের দেশে বোটানি ডিপার্টমেন্টে যদি আমি মাইক্রোবায়োলজি বা জুলজি থেকে পাশ করি, হয়তো আমার রিক্রুটমেন্ট হবে না ওখানে, টিচার রিক্রুটমেন্টের কথা যদি বলি। কিন্তু বাইরে দেখা গেছে যে কোর্স গুলো আছে, এই কোর্সের আলোকেই কিন্তু রিক্রুটমেন্ট গুলা হয়, এবং এক একটা ডিপার্টমেন্টে মাল্টি ডিসিপ্লিনারি টিচার থাকে। কেউ এগ্রিকালচারের, কেউ বোটানির, কেউ জুলজির, কেউ মাইক্রোবায়োলজির, এই ধরনের কোনো প্রবলেম নাই। আর বোটানিতেও সরাসরি বায়োক্যাটালাইসিসের একটা, বলা যায় লাইফ সায়েন্সের একটা অংশ। আর বায়োক্যাটালাইসিসটা হচ্ছে লাইফ সায়েন্সেরই একটা ব্রাঞ্চ। এটার শুধু টার্গেটটা ভিন্ন। যেমন এখানে মেটাবলিক পাথওয়ে যেটা আছে, সেটাকে আমরা ইউটিলাইজ করতেছি আমরা একটা টার্গেট প্রোডাক্ট সিনথেসিসের জন্য। আবার বোটানিতে যেটা তুমি যেটা
পড়তেছো এখন বা তোমরা যেটা স্টাডি করতেছো সেটাও কিন্তু মেটাবলিক পাথওয়ে। জাস্ট স্টাডি করে দেখা যে কিভাবে আমি যদি একটা গ্লুকোজ দিই অথবা প্ল্যান্টের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে ফটোক্যাটালাইসিস ফটোবায়োক্যাটালাইসিস যেভাবে হচ্ছে বা ফটোসিনথেসিসটা কিভাবে হচ্ছে, তো এইখানে যে মেটাবলিক পাথওয়েটা আমরা স্টাডি করি সেটা হচ্ছে কিভাবে প্ল্যান্ট সার্ভাইভ করার জন্য ফটোসিনথেসিসটা করছে। আর আমরা বায়োক্যাটালাইসিসে যেটা ইউজ করি সেটা হচ্ছে কিভাবে এই পাথওয়েটা মানে প্ল্যান্ট ন্যাচারালি যেটা করতেছে সেটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট সিনথেসিস করতে পারি। এই এই হচ্ছে পার্থক্য, বেসিক কিন্তু সেম। জাভেদ, আমরা তাহলে আজকে জি যেহেতু ফার্স্ট ডে, আর কারো কোনো কোশ্চেন মানে আমরা কন্টেন্ট বেস না স্ট্রাকচার বেস কোনো কোশ্চেন করতে পারি, যে আমরা আসলে প্রথম হচ্ছে যে এখানে কে কে 100% ডিটারমাইন্ড যে এই প্রজেক্ট নিয়ে কাজ করবে এবং এই এইম কে আপহোল্ড করেই এগিয়ে যাবে এবং ডেডিকেটেডলি কাজ করবে তারা। আর আরেকটা হচ্ছে যে আমরা ওদেরকে একটা সব সময় দেন, ওরা একটু আজকে তো মোটামুটি একটা ডিসকাশন শুনলো বা আমাদের। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে একটা তোমার হোয়াটসঅ্যাপে, জাভেদকে হোয়াটসঅ্যাপে ইজিলি পাওয়া যায় কিন্তু মেসেঞ্জারে পাওয়া যায় না। চাইনাতে মেসেঞ্জারে এই সমস্যা আছে। তো না হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপও একই অবস্থা, হ্যাঁ, সরি ইন্টারাপ্ট করার জন্য, হোয়াটসঅ্যাপে একই অবস্থা। এখানে ওই ভিপিএন অন করলে তারপরে কেবলমাত্র আমি দেখতে পারি আর কি হোয়াটসঅ্যাপের। হয়তো না মেসেজ দিলে আমি যখন ভিপিএন অন করব তখন ওই মেসেজটা দেখতে পাবো, সমস্যা নেই। হয়তো ইমিডিয়েটলি বা ইনস্ট্যান্টলি আমি রিপ্লাই করতে পারবো না আর কি। ওকে। না, আমরা তাহলে মনে স্যার করি স্কাইপি হোয়াটসঅ্যাপ গ্রুপটাই ভালো করা হবে। যায় না? হ্যাঁ হ্যাঁ, স্কাইপি ইউজ করা যায় না স্যার? স্কাইপে আসলে এই এই ধরনের মিটিং এর জন্য ভালো আর কি। জি স্যার, হ্যাঁ, কিন্তু ওইখানে ডিরেক্ট স্ক্রিন শেয়ার করা যায়, হ্যাঁ, জুম লাগবে না। না রেগুলার কমিউনিকেশনের জন্য যদি তোমার হ্যাঁ ইনস্ট্যান্টলি কোনো একটা ইনফরমেশনের দরকার হয় সেক্ষেত্রে মিটিং এর জন্য জুম, মেসেঞ্জার বা হ্যাঁ মিটিং এর জন্য জুম হ্যাঁ কিন্তু মানে ঠিক আছে, সবাই যেহেতু এটা ইউজ টু, স্টুডেন্ট জি আর কি, এটা ঠিক আছে। আর ইনস্ট্যান্টলি ধরো তোমার কোনো একটা কোনো ইনফরমেশন জানা দরকার আছে বা মানে কন্টিনিউয়াস ডিসকাশনের জন্য হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করা যেতে পারে আর কি। আমার মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপটা, জি জি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করা যায়, ওটা সবচেয়ে ইন্টারেক্টিভ হবে, ওটা করতে পারেন, ভালো হবে। ওখানে তোমরা কয়েকটা গ্রুপ করে আর কি 3 জন বা 4 জন করে, কয়জন ভালো হবে যাবে? 4 জন বা 3 জন? এটা করার আগে, কারণ 4 জন বা 3 জন ধরেন একটা গ্রুপে এফিসিয়েন্সি দেখে ডিস্ট্রিবিউট করলে ভালো হবে। ওটা করার আগে ওদেরকে একটা পেপার দিই আমরা। এখন প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ওরা সবাই কন্টিনিউ করবে কিনা। এর জন্য মনে হয় ওদেরকে কিছুদিন একটু সময় দেওয়ার দরকার। ওরা তো আজকে ডিসকাশনটাতে অ্যাটেন্ড করলো, তো আমাদের টার্গেট বা গোল সম্পর্কে জানলো, তো ওরা একটু ঠান্ডা মাথায় 2-1 দিন একটু চিন্তা করুক, করার পরে যদি বলে যে হ্যাঁ স্যার আমি কন্টিনিউ করব, তো কন্টিনিউ করার পরে আমরা নেক্সট ধরেন 2-3 দিন বা 1 সপ্তাহ পরে ওদের প্রত্যেককে একটা একটা পেপার দিলাম। তো পেপার দেওয়ার পরে ওদের থেকে হয়তো একই দিনে হতে পারে ধরেন 5 মিনিট বা 3-4 মিনিট বা 2-3 মিনিট ওরা একটু বললো যে স্যার আমি এই আর্টিকেলটা পড়ে এটা শিখছি এবং আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে বা ইন্টারেস্টিং লাগে নাই, এই ধরনের একটা কমেন্ট বা এই কিছু বললো আর কি 2-3 মিনিট, তখন আমরা বুঝতে পারবো তার আসলে ক্যাপাসিটি কেমন। তো এর বেসিসে ধরেন ওদেরকে একটা গ্রেডিং করে তখন গ্রুপ করলে মনে হয় ভালো হবে। তাইলে একটা গ্রুপে সবাই দেখা গেল কোন একটা গ্রুপে সবাই একই ক্যাটাগরির পড়ে গেল, আবার আরেকটা গ্রুপে অন্য ক্যাটাগরি, তো মিক্স আপ হলে ওরা একটু বেনিফিটেড হবে আর কি বেশি। আচ্ছা, হ্যাঁ, সেটা করা যাবে। তবে আমার মনে হয় এখন 2-3টা আর্টিকেল দিয়ে দিলে ওই যারা অলরেডি হয়তো মানে ফিক্স হয়ে গেছে তারা ছাড়া তারাও পড়লো, আর যারা আনস্টেবল আছে এখন আচ্ছা মানে তারাও পড়লো। পড়ার পরে আমরা এই সপ্তাহে জি বা 2-3 দিন পরে আরেকটা মিটিং কল করলাম আর কি। ওখানে যারা
প্রেজেন্ট থাকবে এবং প্রেজেন্ট করবে, তাহলে ওখান থেকে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ওরাই আর কি আচ্ছা ফাইনাল। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি পাঠানো যায় পিডিএফ? হোয়াটসঅ্যাপে হ্যাঁ যায়, পিডিএফ আচ্ছা, পাঠানো তাহলে হোয়াটসঅ্যাপ যায়, ভিডিও পাঠানো যায় সব। আচ্ছা, তোমাদের মধ্যে আর কারো কোনো কিছু বলার আছে কিনা? কন্টেন্ট বেজ না, তোমার ওই যে এই প্রসেস, মানে আমাদের যে প্ল্যাটফর্মটা হ্যাঁ, এই সম্পর্কে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, আছে যে কিনা স্যার আপনারা এইভাবে স্যার আমার মনে হয় স্যার প্রথম দিকে স্যার যেহেতু বায়োক্যাটালিস্ট নিয়ে আমরা কাজ করব বা ন্যানো বায়োক্যাটালিস্ট এটা নিয়ে স্যার আপনারা যদি একটা মানে প্রেজেন্টেশন বা একটা লেকচারের মতো দিতেন তাহলে বোধহয় ভালো হতো পেপার পড়ার আগে আমাদের, কারণ কিছু কিছু টার্ম আমাদের অজানা যেহেতু আমরা ছোট বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এরকম। তো এটা মনে হয়, এটা আমার আর কি মনে হচ্ছে যে এরকম হইলে বোধহয় ভালো হয়। আচ্ছা, গুড সাজেশন, হ্যাঁ এটাও করা যায়। আমি বলি জাভেদ, একটু বলি। হ্যাঁ, এটা একটা সাজেশন, ঠিক আছে, কিন্তু সাথে সাথেই মানে নেক্সট প্রেজেন্টেশনে কন্টেন্টটা যদি আগে থেকে দিয়ে দেওয়া হয় তাহলে তোমরাও কিছু করে আসলে এরপরে যাবে প্রেজেন্টেশন দিবে, সেক্ষেত্রে মানে বোথ ওয়েতে তোমার ইন্টারেকশনটা হবে। এখন ধরো তোমরা একদম ব্ল্যাঙ্ক হয়ে এসে শুধু যদি শুনো, সেটার ইফেক্টিভনেসটা কম হয়। তো একটা লিমিটেড ধরো তোমাকে 3টা 4টা আর্টিকেল দেওয়া হলো বা 2টা আর্টিকেল, আর ইভেন একটা আর্টিকেল, একটা রিভিউ আর্টিকেল দিয়ে দিয়ে দেওয়া যেতে পারে যাবে, একটা রিভিউ আর্টিকেল দেওয়া হোক, সেটার উপর প্রেজেন্টেশনটা হবে। কিন্তু তোমরা এটা বোঝার দরকার নাই, জাস্ট পড়ে আসবে, পড়বে, বুঝে যতটুকু বুঝতে পারো, জি স্যার, আর যেটা সেটা ভালো। বুঝতে পারবে না সেটা তুমি দাগ দিয়ে রাখলে, জি সেটা স্যার। ওই প্রেজেন্টেশন তোমার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আরো কোশ্চেন করতে পারবে। তুমি যদি ওই ব্যাপারটা একটু স্কিমিং করে আসো বা একটু পড়ে আসো, রিডিং করে আসো, তাহলে তোমারও প্রশ্ন করতে সহজ হবে, প্রশ্নগুলি এলোমেলো হবে না, ওই কন্টেন্টের ভিতর থেকে প্রশ্নগুলি হবে, তোমার মধ্যে প্রশ্ন জাগবে। জি স্যার, আর বুঝতে পারছি। যাবে কন্টিনিউয়াস প্রেজেন্টেশন দিয়ে গেল, ওই প্রেজেন্টেশন দেওয়ার সময় তোমরাও ইজিলি ধরতে পারবে ও মানে বাইরের কিছু বলবে না ওই বেস থেকে, সেই জন্য আগে স্ক্রিপ্টটা দিয়ে দেওয়া আর কি অনেকটা। যাবে, আমার কি মনে হয় তোমার কাছে? ঠিক আছে, সেটা ঠিক আছে, তবে আমরা মূলত ওদেরকে ডেভেলপমেন্টের জন্য যে প্রসেসগুলো শুরু করব, সেখানে ইভেন একটা ইংলিশ সেন্টেন্স কিভাবে আমরা লিখবো, এটা তো আসলে নেটিভ ইংলিশ না, আমরা টেকনিক্যাল ইংলিশটা যেটা ফোকাস করতে হবে, যে কিভাবে লেখা যায় একটা সেন্টেন্স অ্যাট্রাকটিভ করে বা ইন্টারেস্টিং করে কিভাবে লেখা যায়। তো সেখান থেকে আমাদের প্রত্যেকটা জিনিস থাকবে, যেমন একটা অ্যাবস্ট্রাক্ট থেকে, যেটা আমি প্রথমে বলছিলাম, অ্যাবস্ট্রাক্টকে কিভাবে লিখতে হবে বা অ্যাবস্ট্রাক্টে কি কি থাকে, কিভাবে একটা সেন্টেন্স লিখতে হবে এই রিসার্চ পেপারের জন্য বা রিভিউ পেপারের জন্য, এগুলা স্টেপ বাই স্টেপ সবকিছু থাকবে। যখন ওরা কনফার্ম করবে বা ওরা এই সময় দেবে, সেগুলো থাকবে। আমি প্রথমে যে জিনিসটা চাচ্ছি, ওরা টপিকসটা সম্পর্কে ইন্টারেস্টেড কিনা সেটা দেখা, এবং ওরা বেসিক যে আইডিয়াগুলা সেগুলা গেইন করা। যেমন একটা পেপার যদি আমরা ওদেরকে দিই, ওখানে দেখা যাবে অনেকগুলো টেকনিক্যাল টার্ম থাকবে যেগুলো ওরা বুঝবে না। এখন না বুঝলেও কিন্তু ওয়ে আছে, সেটা হচ্ছে যেমন বায়োক্যাটালাইসিস, এই শব্দটা আসলো, এখন বায়োক্যাটালাইসিস তো ওরা জানে না। এটা গুগলে গিয়ে সার্চ দিলে এখন অনেক কিছু আসবে, কিন্তু গুগলে সার্চ দেওয়ার পরে প্রশ্ন বেসিসে কিছু থাকে। যখন ওরা জানবে যে হ্যাঁ বায়োক্যাটালাইসিসটা কি, জানা শেষ, গুগলটা ক্লোজ করে দিবে ওইখানে, কারণ বেশি ডিপে গেলে ওরা আসলে সাঁতরাবে পরে, কিছু বুঝবে না। তো এই ধরনের একটা অপশন আছে রিডিং পেপার, যখন আমি নতুন, সে কিভাবে আমি পেপারটা পড়বো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম একবার পেপারটা চোখ বন্ধ করে পড়ে ফেলা, কিছু বুঝি আর না বুঝি, তারপরে দ্বিতীয়বার যখন পড়তে যাব দেখা যাবে আমি এবার কিছুটা অ্যাডভান্স হচ্ছি বা কিছুটা বেশি বুঝতেছি আগের চেয়ে। এইভাবে একটা পেপার আমি যখন ওদেরকে দেব বা আমরা দেব, তখন সেখানে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথমে তাকে পড়তে হবে, এটা হচ্ছে ফার্স্ট লেসন। মানে বিফোর আমরা যদি কোনো একটা প্রেজেন্টেশন দিতে যাই, সেই ক্ষেত্রে আগে এই কাজগুলো যদি তোমরা স্টুডেন্ট যারা আসছো তারা যদি করো, ধরো একটা পেপার পড়লা অথবা একটা টপিকস পড়লা, সেই টপিকস পড়ার পরে তোমরা যখন একটা আইডিয়া নিয়ে আসবা, তখন আমরা
লেকচার দিলে বা প্রেজেন্টেশন যদি দরকার হয় সেটা আমরা দিব। আমি চাচ্ছি না ওভারঅল একটা প্রেজেন্টেশন দিতে, কারণ এই ওভারঅল প্রেজেন্টেশনে অনেকগুলো বিষয় আসবে যেগুলো তোমরা একসাথে অনেকগুলা টার্মের সাথে ইন্ট্রোডিউস হয়ে যাবে, যেগুলো ক্যাচ করা আসলে ডিফিকাল্ট। আমরা যখন স্টেপ বাই স্টেপ বলবো, ধরো আমরা কোন একটা পেপার নিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট আলোচনা করব, তো সেখানে যখন টার্ম আসবে সেগুলো আমরা বলবো। এটা হচ্ছে যখন আমরা স্টেপ বাই স্টেপ বা সিস্টেম ওয়াইজ প্রসেস শুরু করব। কিন্তু ইনিশিয়ালি ঠিক আছে একটা প্রেজেন্টেশন দেয়া যায় ন্যানো বায়োক্যাটালিস্টের উপরে, এটা করা যায়। অথবা তোমরা কিছু স্টাডি করলা, যেমন প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ক্যাটালিস্ট কি, ন্যানো ক্যাটালিস্ট কি, ন্যানো টেকনোলজি কি, মাইক্রো অর্গানিজম কি, এই ধরনের কিছু টার্ম তোমরা যখন এগুলা গুগলে সার্চ দিবে, গুগল থেকে কিন্তু তোমরা স্টাডি, অথবা উইকিপিডিয়া, ওখান থেকে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। আর তোমরা যদি এরপরও ফিল করো যে হ্যাঁ একটা প্রেজেন্টেশন দরকার আছে, সেটা আমরা অ্যারেঞ্জ করতে পারবো, ওটা কোনো বিষয় না। কিন্তু ওটা আমার মনে হয় না এই মুহূর্তে একটা তোমাদের উপরে খুব একটা ইফেক্ট করতে পারবে। ফয়সাল ভাই, আমি যেটা বলছি, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতেছি। আমার মনে হয় যে আসলে ঠিক আছে, এই ধরো এই আর্টিকেলটাই আমার তুমি এর আগে শেয়ার করেছিলে, এটা একটা মানে বেস ধরা যেতে পারে, রোল অফ বায়োক্যাটালিসিস ইন সাস্টেনেবল কেমিস্ট্রি, নাকি? এই রিভিউটা তো মোটামুটি। এখন এই ধরনের রিভিউ যদি প্রথমে শেয়ার করেন ওদেরকে, ওরা না ভয় এটার পেয়ে উপর যাবে, কি কারণ তুমি, এখানে হ্যাঁ না এটার উপর হ্যাঁ কি প্রেজেন্টেশন বা শেয়ার, আইডিয়া শেয়ার বা ওরাও পড়ুক? না, ও যে স্টুডেন্টটা প্রশ্ন করছে সে আসলে বেসিক কিছু জিনিস বা বেসিক আইডিয়া জানতে চাচ্ছে, এটা অনেক অ্যাডভান্স লেভেলের একটা ব্যাপার, বুঝছেন? তাহলে এটা এটা এই মুহূর্তে ওদেরকে এটা দেয়াটা বা এটা বুঝানো বা এটা পড়ানো আসলে ডিফিকাল্ট ওদের জন্য। ওরা ইন্টারেস্টিং কিছু পাবে না এখানে, কারণ অনেকগুলো টেকনিক্যাল টার্ম, বিশেষ করে কেমিক্যাল রিভিউতে পেপার গুলা অনেক সিম্পল ভাবে লেখে না। আমরা পেপার দিতে পারি হয়তো এলসিবিআর এর কোন একটা সিম্পল পেপার, যেগুলাতে ইংলিশটাও খুব সিম্পল ভাবে লেখা, তারপর টেকনিকটাও জেনারেল। যেমন আমার কাছে একটা পেপার আছে যে এনজাইম ইঞ্জিনিয়ারিং এর উপরে। এনজাইম ইঞ্জিনিয়ারিং এর উপর ওখানে কি কি টেকনিক আছে সেটা, তবে স্টুডেন্ট যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে ধরেন বায়োক্যাটালাইসিস কি, এনজাইম কি, এই টাইপের একটা প্রেজেন্টেশন ও এক্সপেক্ট করতেছে আর কি, যাতে পরবর্তীতে পেপার পড়তে বা লিখতে সুবিধা হয়। তো সেটা করা যায়, ইন দ্য মিন টাইম ওরা যদি কিছু টেকনিক্যাল টার্ম একটু গুগল থেকে স্টাডি করে সেটা করলো। আর পর নেক্সট উইকে হ্যাঁ আমার মনে হচ্ছে যে এই ওরা যেটা বলছে একটা প্রেজেন্টেশন, তো সেই ক্ষেত্রে তুমি ধরো যেটা বললে সিম্পল যে আর্টিকেলটার কথা বললো এনজাইম ইঞ্জিনিয়ারিং, সেটা দিয়ে দিই, সেটার উপরেই তুমি একটা প্রেজেন্টেশন দাও, ওরাও পড়ে আসলো, তুমি প্রেজেন্টেশন দিলে, রিলেটেড টার্মগুলি তুমি ওখানে এক্সপ্লেন করে দিলে, এবং সেখান থেকে একেবারে ভেরি স্পেসিফিক ওখান থেকে কিভাবে একটা আর্টিকেল পড়বে সেটাও তুমি সাথে সাথে দেখিয়ে দিলে, এবং ওই যে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে সেটাও ওখান থেকে দেখিয়ে দিলে, অ্যাবস্ট্রাক্ট কি বা কোন জায়গায় আসলে জিনিসগুলো আছে। একই সাথে তোমার একটা পেপারের স্ট্রাকচার এবং ইনফরমেশন, জেনারেল নলেজ টাইপের সবগুলি একটা প্রেজেন্টেশনের মধ্যে, যেন একটা পেপার বেসড, কারণ ওকে তো পেপার পড়তে হবে, সেই পেপার পড়ার সিস্টেমটাও তুমি ইয়ে করে দিলে বাই দিস টাইম, যে ওরা যেটা চাচ্ছে, ছেলেটা যেটা বলছে যে তুমি কিছু ইনফরমেশন, কিছু টার্ম, কিছু নলেজ, সেরকম জিনিসগুলি শেয়ার করলে, আচ্ছা বললে সাথে সাথে ওরাও একটু প্রায়োরলি পড়ে আসলো। সিম্পল আর্টিকেল এটা না, ঠিক আছে, কেমিক্যাল রিভিউস না, অন্য সিভিয়ার যেটা বলবে আর কি। মানে এট এগেন্স ওই প্রেজেন্টেশনটা, তোমার যে প্রেজেন্টেশন সেটা একই সাথে কন্টেন্ট বা ডেফিনেশন নলেজও কভার করলো, ইন দ্য সেম টাইম আর্টিকেল কিভাবে পড়তে হয় বা আর্টিকেলের কোন জিনিসটা কিভাবে নিতে হয়, সেন্টেন্স স্ট্রাকচার কি, টার্মিনোলজি গুলি কি, সেই জিনিসটা ওখানে চলে আসলো আর কি। আপনি আমাকে একটু ওই স্ক্রিন শেয়ারের একটা অপশনটা দেন তো, আমি জাস্ট এই প্রেজেন্টেশনটা দেখাই, এই ধরনের একটা প্রেজেন্টেশন ওদের জন্য দরকার আর কি।
আচ্ছা, আমি আমি এন্ট্রি নিছি দুইটা থেকে। আপনি জাবেদ যেটা আছে সেটাতে দেন, জাবেদ। HMZ না, HMZ আমি মোবাইল থেকে দেখতেছি। তুমি শেয়ার দিলেই হবে। ও আচ্ছা আচ্ছা, এখানে নাই এই জিনিসটা। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা জি যাচ্ছে। স্যার। আচ্ছা, এই যে এটা হচ্ছে কেমিক্যাল সোসাইটি রিভিউর একটা পেপার আর কি। তো এইভাবে আমি জাস্ট এটা দেখাবো না এখন, হয়তো আমরা আরেকদিন এই প্রেজেন্টেশনটা দিতে পারি। ফয়সাল ভাই, আমি এইরকম একটা প্রেজেন্টেশন ওই যে স্টুডেন্টটা বলছে বা সবার জন্য যদি আমরা ইন জেনারেল, যেমন কিভাবে আমরা কাজটা শুরু করব, বায়োক্যাটালাইসিসের কাজ কোথায় ন্যানো টেকনোলজির ইউজ আছে, যেমন এটা হচ্ছে ওভারঅল একটা চার্ট। আমরা যে কাজগুলা করি সেটার জন্য যে ফ্লো চার্ট বলি বা স্কিমেটিক ডায়াগ্রাম বলি সেটাই। তো এখানে প্রথমে যেমন আমাদের প্রোডাক্ট সিলেকশন করতে হবে। যদি বায়োক্যাটালাইসিসের কথা বলি, ন্যানো টেকনোলজি এখন আমরা আপাতত অফ রাখলাম। যদি বায়োক্যাটালাইসিসের কথা বলি, তাহলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে কোন প্রোডাক্ট আমরা সিলেক্ট করব বা কোন প্রোডাক্ট আমাদের টার্গেট। তো এটা বিভিন্ন ধরনের প্রোডাক্ট হতে পারে এবং সেখানে কি কি সাবস্ট্রেট থাকবে, কি ইন্টারমিডিয়েট থাকবে, এবং ফাইনাল প্রোডাক্ট যেটা বললাম। ফাইনাল প্রোডাক্ট অনেকগুলো, ইভেন বায়োফিউল হতে পারে, কেমিক্যাল হতে পারে। তো এটা সিলেকশনের পরে আমাদের আসতে হবে যে হোস্ট স্ট্রেন সিলেকশন, অর্থাৎ বায়োক্যাটালাইসিসের ক্ষেত্রে সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের স্ট্রেনটা সিলেক্ট করতে হবে, কোন মাইক্রো অর্গানিজম আমরা ইউজ করব। তো সেটার জন্য আবার কতগুলা ক্যাটাগরি আছে, সেটা আমরা যদি প্রেজেন্টেশন দিই সেটা ওইভাবে বলতে পারবো। তারপরে থার্ড অপশন হচ্ছে যে পাথওয়ে কনস্ট্রাকশনটা, কিভাবে পাথওয়েটা কনস্ট্রাক্ট করব। কারণ ন্যাচারাল স্ট্রেনে যে পাথওয়েটা থাকে সেটা অনেক সময় অতটা এফিশিয়েন্ট হয় না। তো সেটাকে আমরা বিভিন্ন টেকনোলজি দিয়ে আমরা পাথওয়ে কনস্ট্রাক্ট করে থাকি। আবার অনেক সময় হয় কি, ন্যাচারাল মাইক্রো অর্গানিজমে আমাদের যে টার্গেট প্রোডাক্টটা সিনথেসিস করব সেই পাথওয়েটা ওই মাইক্রো অর্গানিজমে থাকে না। তো আমরা যেটা করি, অন্য একটা মাইক্রো অর্গানিজম যেটাতে পাথওয়েটা আছে সেখান থেকে পাথওয়েটা নিয়ে যেটাতে নাই সেই মাইক্রো অর্গানিজমে এটা ইন্ট্রোডিউস করি। এটা একটা। আরেকটা হচ্ছে টোটালি কোনো পাথওয়ে নেচারে এক্সিস্ট নাই, সেরকম পাথওয়েও কিন্তু এখন বর্তমানে ইনসিলিকো বা কম্পিউটার বেসড যেসব অ্যানালাইসিস টুল গুলো আছে সেগুলো ইউজ করে আমরা কনস্ট্রাক্ট করতে পারি। তাহলে প্রোডাক্ট সিলেকশন, হোস্ট স্ট্রেন সিলেকশন, পাথওয়ে কনস্ট্রাকশন, এগুলার পরে এখন এই পাথওয়ে ইনস্ট্রাকশনে যেমন আমরা যেটা বললাম, বা পাথওয়ে কনস্ট্রাকশনে ইভলিউশনারি ইঞ্জিনিয়ারিং মানে ইমপ্রুভমেন্টের জন্য ডিরেক্টেড ইভলিউশন, অ্যাডাপটিভ ল্যাবরেটরি ইভলিউশন, এগুলো ইউজ করে আমরা এনজাইমগুলো ইমপ্রুভ করতে পারি, যেটা আমি একটু আগে বলছি। তারপরে হচ্ছে পাথওয়ে অপটিমাইজেশন। এখন তোমরা যারা নতুন আছো, এই চার্টটা দেখলে তোমরা বায়োক্যাটালাইসিস সম্পর্কে পুরোপুরি আইডিয়া পেয়ে যাবে, বা এই অংশটুকু দেখলেই। এই ধরনের কিছু ফয়সাল ভাই, আপনার শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওরা যেটা এক্সপেক্ট করতেছে এই ধরনের একটা প্রেজেন্টেশন, বুঝছেন? তো এখানে হ্যাঁ, অনেকগুলা কথাবার্তা বলা যায়, ওদের একটা আইডিয়া আসবে। হ্যাঁ, এখন দুইটা ওয়েতে আগানো যায়। ওরা যেটা এক্সপেক্ট করতেছে যে একটা প্রেজেন্টেশন আমরা দেই, এরপরে ওরা স্টাডি শুরু করলো, অথবা ওরা কিছুটা স্টাডি করে আসতে পারে, পরে আমরা একটা স্লাইডেই কিন্তু অনেক কিছু বলে দেয়া যাবে। এখানে যে একটা স্লাইড আছে সেখানে তা ধরে ধরে মূল আইডিয়া গুলা দিয়ে দেয়া যাবে। আর একটা স্লাইড ধরে ন্যানো টেকনোলজির একটা স্লাইড দিলাম আমরা, তারপর ন্যানো টেকনোলজি প্লাস
বায়ো ক্যাটালিস্ট, এই দুইটা একসাথে কিভাবে ইউটিলাইজ করা যায় সেটাও দেওয়া যাবে। আর ন্যানো টেকনোলজিটা মূলত আমরা এখানে ইউজ করব, এই যে ফার্মেন্টেশন, মানে সবকিছু কনস্ট্রাকশনের পরে, বায়ো ক্যাটালিস্টটা কনস্ট্রাকশনের পরে আমরা ফার্মেন্টেশন করি। ফার্মেন্টেশনটা মূলত এখানে যে সাবস্ট্রেটটা আছে সেটাকে কনভার্ট করে আমাদের টার্গেট প্রোডাক্ট তৈরি করবে এই স্টেপে, ফার্মেন্টেশনে। তো এখন আমরা যদি ন্যানো বায়ো ক্যাটালিস্ট নিয়ে চিন্তা করি, তাহলে ন্যানো বায়ো ক্যাটালিস্টটা আমরা এখানে কোথায় কোন স্টেপে ন্যানো বায়ো ক্যাটালিস্টটা ন্যানো ম্যাটেরিয়ালটা ইউজ করতে পারি সেটা সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দেওয়া যাবে। তো এখন ওরা যদি একটা প্রেজেন্টেশন চাই, ফয়সাল ভাই, আমার মনে হয় আমরা একটা ছোটখাটো প্রেজেন্টেশন অ্যারেঞ্জ করতে পারি, হাফ এন আওয়ারের অথবা। না, অসুবিধা নেই, হ্যাঁ একটা ডিসকাশন এটার মাধ্যমে শিখতে পারি। আমি বলছি যে তোমার স্ক্রিপ্টটা বা কন্টেন্ট গুলি যদি আগে দিয়ে দাও, তাহলে ওরা একটু পরে আসলো, তাহলে ওদের জন্য আর একটু সহজ হবে, প্রেজেন্টেশনটাও বুঝতে সহজ হবে। আচ্ছা, তাইলে ওই কেমিক্যাল সোসাইটি রিভিউর আর্টিকেলটা শেয়ার করা যায় কি, এই আর্টিকেলটা এটাই আমরা প্রেজেন্ট করতে পারবো বায়ো ক্যাটালাইসিসের জন্য। এনাফ, বায়ো ক্যাটালাইসিসের সবকিছু এখানে আছে, এই পেপারে আছে। এটা হচ্ছে টিউটোরিয়াল রিভিউ। হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা একটু শেয়ার দিয়ে দিও। তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করো, তো ওখানে আচ্ছা আমি এটা শেয়ার দিই, আর আপনি ন্যানো টেকনোলজির উপর একটা আর্টিকেল শেয়ার দিয়েন, তাহলে দুইটা একসাথে করে তখন ওরা আইডিয়াটা পেয়ে যাবে। আমরা আপাতত কম্বাইন করব না, ধরেন একটা ন্যানো টেকনোলজি আর একটা বায়ো ক্যাটালাইসিস, এই দুইটা আর্টিকেল আমরা জাস্ট একটু প্রেজেন্ট করব ওদেরকে, টপিকস গুলো একটু ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। আর কারো কোনো সাজেশন বা কোনো আর কেউ কিছু বলবে? এটা তোমাদের জন্য একদম ফ্রি প্ল্যাটফর্ম, যে কেউ যে কোনো কিছু এখানে জিজ্ঞেস করতে পারো, সাজেশন দিতে পারো তোমাদের ডেভেলপমেন্ট কি করলে ভালো হয়, এভরিথিং মনে যে। স্যার এটাই সম্ভবত ঠিক আছে। হ্যাঁ বলো স্যার, এটাই স্যার ঠিক আছে স্যার, আমার কাছে লাগছে। স্যার আমরা স্যার ওই আগে থেকে যদি পেপার বা স্লাইড গুলো দেওয়া হয় আমাদের, তাহলে সেখান থেকে কিছু ধারণা নেই, তারপর স্যার একটা পার্টিকুলার কিছু কোশ্চেন করলাম, তারপর স্যার আমাদের যত প্রাইমারি কোনো ইনকোয়ারি থাকলে স্যার সেগুলো, তারপর স্যার আমরা স্যার ওই মেইন ফার্দার প্রসেসে আগাইতে পারি। স্যার আমি একটা গ্রুপ খুলছি স্যার হোয়াটসঅ্যাপে, এটার লিংক আমি চ্যাট বক্সে দিচ্ছি, সবাই কাইন্ডলি জয়েন করে নিলে মনে হয় ভালো হয়। আমাকে আমার নাম্বারটা আছে না, আমাকে একটু অ্যাড করে দিন। স্যার আপনাকে অ্যাড করে দিয়েছি স্যার। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমরা দুইটা আর্টিকেল শেয়ার করব। একটা এই আর্টিকেলটা যেটা আমি স্ক্রিনে শেয়ার করলাম এখন, এটা হচ্ছে টিউটোরিয়াল আর্টিকেল, মানে টিউটোরিয়াল রিভিউ, কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় বা কি কি কাজ করতে হয় সেগুলো এই আর্টিকেলে ইয়ে করা আছে। এবং পেপারটা পাবলিশ হয়েছে তোমার কেমিক্যাল সোসাইটি রিভিউ, ইম্প্যাক্ট ফ্যাক্টর মনে হয় এখন 40-এর উপরে বা আরো বেশি। তো এই পেপারটা খুবই সিম্পল ভাবে লেখা এবং বায়োক্যাটালাইসিস বোঝার জন্য খুবই সুন্দর একটা আর্টিকেল। এখন ফয়সাল ভাই, আপনি তাইলে ন্যানো টেকনোলজির উপরে একটা আর্টিকেল রেডি করেন। আমরা যেটা করব, প্রথম যে প্রেজেন্টেশনটা হবে সেই প্রেজেন্টেশনে আমরা দুইটাকে সেপারেট রাখবো, বুঝতে পারছেন? জেনারেল, হ্যাঁ দুইটা সেপারেট মানে জেনারেল ন্যানো টেকনোলজি এক ধরনের, আবার বায়োক্যাটালাইসিস এক ধরনের। পরবর্তীতে আমরা ধীরে ধীরে কিভাবে কোথায়, যেমন কেউ যদি জেনে যায় যে কিভাবে বায়োক্যাটালাইসিসের কাজ করতে হবে, আবার যদি কিভাবে ন্যানো টেকনোলজির কাজ করতে হবে, তখন আমরা ইজিলি বলতে পারবো যে তোমরা ন্যানো টেকনোলজি সম্পর্কে জানো। এইখানে যেমন এই যে ফার্মেন্টেশন, এইখানে আমরা কি করতে পারি, ন্যানো টেকনোলজি ইউজ করতে পারি। সো সেই জিনিসগুলো আমরা পয়েন্ট বাই পয়েন্ট বলে দিতে পারবো পরে, কিন্তু প্রথম স্টেজে আমরা দুইটা সেপারেট রাখি, ন্যানো টেকনোলজি প্লাস বায়োক্যাটালাইসিস। আপনি ন্যানো টেকনোলজির উপরে একটু যে আর্টিকেলটা শেয়ার করবেন সেটা একটু প্রেজেন্ট করলেন আর কি, আর আমি এটা
এটা সম্পর্কে কথা বলবো, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমরা এইভাবে আস্তে আস্তে আগাই। আর তোমাকে এখানে ইয়েতে হোয়াটসঅ্যাপে অ্যাড করবি। তোমরা কি জাভেদকে অ্যাড করতে পারছো? আচ্ছা, আমি তো আমার সাথে আপনি লিংক আপ আছেন না? হ্যাঁ হ্যাঁ অ্যাড আছেন, স্যার আমাকে একটু আপনি অ্যাড করে দেন। দিলে দিলে ভালো হয় স্যার, আমাদের সাথে স্যারের সরাসরি যুক্ত আচ্ছা, কানেক্টেড আমি কানেকশন। আচ্ছা, ভালো কথা। হ্যাঁ ফয়সাল ভাই, হ্যাঁ, জাভেদ বলো। হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ কি কম্পিউটারে বা ডেস্কটপে ইউজ করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই যাই যাই, ও সব মানে সবকিছুই সেম মোবাইলের মতোই ডাউনলোড করে, ডেস্কটপে পিসিতে ডাউনলোড করে তুমি ওই একটা আচ্ছা বার করে আসবে, ওটা স্ক্যান করলে হয়ে যাবে। স্ক্যান করলে তোমার হোয়াটসঅ্যাপ থেকে, হোয়াটসঅ্যাপ ওয়েব মনে হয় ওটা। বুঝতে পারছি, উইচেটের জন্য আর কি। আসলে উইচেটের মতোই, আমরা এখানে তো উইচেট ইউজ করি। এখানে উইচেটের বাইরে অন্য অ্যাপস ইউজ করা যায় না, এটা করতে হয় ভিপিএন দিয়ে। হোয়াটসঅ্যাপে স্যার একটা সমস্যা হচ্ছে স্যার, ওইটা ডেস্কটপে চালানোর সময় স্যার মোবাইলের হোয়াটসঅ্যাপটা অন রাখা লাগে। হ্যাঁ মোবাইলে হোয়াটসঅ্যাপটা ডিসকানেক্ট হয়ে গেলে মনে হয় ডেস্কটপে হোয়াটসঅ্যাপ চলে না। হ্যাঁ হ্যাঁ, মোবাইলটা ওপেন রাখতে হয়। ও আচ্ছা, উইচেটে আবার এই প্রবলেম নাই। উইচেট কিন্তু সরাসরি আপনার মোবাইল এবং এই ডেস্কটপে ইউজ করা যায়। আচ্ছা, তাহলে কি আজকে আর কোনো কথা বলার দরকার আছে? আমরা একটা নির্দিষ্ট টাইম ঠিক করি হ্যাঁ হ্যাঁ, এই পরবর্তী আর কারো মিটিং কোনো এর জন্য, কথা নাই তারপর তো? আমরা সেখানে আর কারো কোনো কথা যদি না থাকে তাহলে আমরা আজকে শেষ করি, এবং নেক্সট কখন দেওয়া যায়? যাবে কি বলো, কখন? স্যার আপনাদের সুবিধার মতো ইয়ে করে দেন, আমরা তো এখন সবাই মোটামুটি ফ্রি আছি। আচ্ছা, ওরা তো গ্রুপে থাকবে, সবাই কি গ্রুপে থাকবে? হোয়াটসঅ্যাপ জি স্যার গ্রুপে থাকবে। সবাই তো ইউজ করো, তাই না? হোয়াটসঅ্যাপ গ্রুপে টাইমটা দিয়ে দেবো আর কি, বলে দেবো পরে। ঠিক আছে, তাহলে আর আর কারো কোনো সাজেশন বা কোনো ইয়ে নাই তো? আমার মনে হয় যাবে কখন দিলে হয়। ওরা আর্টিকেলটা 2-3 দিন সময় দেন আর্টিকেলটা পড়ার জন্য। আচ্ছা, 3 দিন পরে দেওয়া যেতে পারে। আজকে হচ্ছে হচ্ছে 18 তারিখ, 19, 20, 21, 22 তারিখে দেওয়া যেতে পারে। 22 তারিখ কি বসে? 22 তারিখ হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার দেওয়া যেতে পারে। তাহলে সবাই এগ্রি করতেছে না 22 তারিখে দিই? জি স্যার, সমস্যা নেই স্যার আমার। 22 তারিখে 11টায়, এই টাইমে আর কি, 11টায় যাবে, ঠিক আছে? জি ঠিক আছে।
তুমি কি আর্টিকেলটা দিচ্ছ না? আমি হোয়াটসঅ্যাপে এখনো ঢুকি নাই, আমাকে একটু অ্যাড করেন, আচ্ছা, অ্যাড করার পরে আমি দেখি শেয়ার দিতে পারি কিনা, আর নাইলে আমি আপনাকে পাঠিয়ে দেবো আর কি ইমেইলে, আপনি ইমেল থেকে ডাউনলোড করে পরে শেয়ার দিয়ে। তো কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা আপাতত লিভ নিতে পারি। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ পার্টিসিপেট করার জন্য। 22 তারিখে দেখা হবে আর কি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার।